আজকে আমাদের সেমিনারটা ছিল দুইটা পার্টে, একটা হচ্ছে গ্রাফিক্সের আর একটা হচ্ছে আমাদের ফুল স্ট্যাকের বিষয়। সো সেমিনারটার নাম ছিল আমাদের আনলকিং কেরিয়ার পটেনশিয়াল। সো আমি আপনাদের সাথে হচ্ছে রাকিব ঢালি, গ্রাফিক অ্যান্ড ইউআই ডিজাইন মেন্টর হিসেবে আছে শিখবে সবাইতে। আর শুরুতে আমরা যেহেতু গ্রাফিক্সটা নিয়ে যাচ্ছি, তার আগে আমি একটু শিখবে সবাই নিয়ে একটু বলে নিই। আপনারা কি শিখবে সবাই নিয়ে আগে থেকে জানতেন, বা নাকি একটা দেখার মাধ্যমে হচ্ছে এই সেমিনারটাতে আসা? আপনারা তিনজন আগে থেকে জানতেন? আপনারা জানতেন? আচ্ছা, আপনি জানতেন? আচ্ছা, শিখবে সবাই থেকে একটু বলি। শিখবে সবাই আমরা আলহামদুলিল্লাহ প্রায় 8 বছরের জার্নি আমাদের। সো এখানে আমরা মূলত এই বিভিন্ন ধরনের স্কিল লাইক হচ্ছে গ্রাফিক বা হচ্ছে মোশন বা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট কিংবা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এই ধরনের অনেকগুলো কোর্স হচ্ছে আমরা স্টুডেন্টকে শেখাই, যেখানে হচ্ছে আমরা অফলাইনও ক্লাসগুলো নিই অ্যান্ড হচ্ছে অনলাইনও ক্লাসগুলো নিই। সো আমাদের শিখবে সবাই যে ফেসবুক পেজটা আছে, শিখবে সবাই কমিউনিটি গ্রুপ, সেখানে আলহামদুলিল্লাহ প্রায় 6 লক্ষেরও অধিক আমাদের মেম্বার আছে। আর যে পেজটা বা ওই কমিউনিটি গ্রুপটার মধ্যে আপনারা যদি দেখেন বা জয়েন করা যদি না থাকেন, শিখবে সবাই কমিউনিটি লিখে সার্চ করলে ফেসবুকে আমাদের গ্রুপটা পেয়ে যাবেন, যেখানে আসলে আমরা কীরকম কাজ শেখাচ্ছি বা আমাদের শিক্ষার্থীরা কীরকম কাজ করছে, তারা কীরকম ইনকাম করছে। সো এই বিষয়ে সেখানে আপনারা সম্পূর্ণ একটা ধারণা পেয়ে যাবেন। তাছাড়া যদি আমাদের শিখবে সবার ওয়েবসাইটেও যান, সেখানে হচ্ছে আপনারা এই বিষয়গুলো দেখতে পারবেন যে কোন কোন কোর্সগুলো অ্যাভেলেবেল বা ওইটার মধ্যে কোন কোন আছে বা আমাদের মডিউলটা কি। আমাদের হচ্ছে প্রত্যেক বছরই দেখা যায় কিছু মডিউল আপডেটেড হয়, ঠিক তেমনিভাবে এই 2025 সালে আমাদের মডিউলগুলো আপডেটেড হয়েছে। বিষয়টা এমনটা না যে আমরা সেই আদিকালে একটা মডিউল তৈরি করেছি, এখন সেই মডিউলের উপর হচ্ছে আমরা এখন একঘেয়ামিতে করে কাজগুলো করে যাচ্ছি, এরকমটা না। প্রত্যেক বছরে হচ্ছে কিছু বিষয় আপডেট থাকে। সো দেখা যায় সেই বিষয়গুলোর উপর নির্ভর করে আমরা আমাদের মডিউলগুলো হচ্ছে চেঞ্জ নিয়ে আসি। সো এছাড়াও আমরা দেখা যায় আমাদের যে কোর্সগুলো হয় অফলাইন কিংবা অনলাইন, সো এখানে আমরা যেটা আসলে শিখবে সবাই দিয়ে থাকি সেটা হচ্ছে একটা বিষয় আমরা প্রতিশ্রুতিবদ্ধ, যেটা হচ্ছে শিখবে সবাই আপনি যে মেন্টরের আন্ডারে আপনি কোর্স করছেন, সেই মেন্টর যদি মারাও যায় কিংবা সেই মেন্টরের সম্পর্ক যদি শিখবে সবার সাথে নাও থাকে, শিখবে সবাই যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত শিখবে সবাই আপনাকে সাপোর্ট দিয়ে যাবে। যদি আপনি শিখবে স্টুডেন্ট হন সেটা তো পাচ্ছেনই, যদি শিখবে সবার কোনো স্টুডেন্ট নাও হয়ে থাকেন, আপনার এই ফিল্ডে সেটা হইতে পারে মোশন, সেটা হতে পারে ওয়েব, যে কোনো কিছু হইতে পারে, আপনি যদি শিখবে সবার স্টুডেন্ট নাও হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আমাদের শিখবে সবাইতে অফলাইন কিংবা অনলাইন শিখবে সবার প্ল্যাটফর্মে গিয়ে আপনি সাপোর্টটা নিতে পারেন। এই ক্ষেত্রে আপনার বিন্দু পরিমাণ কোনো চার্জ দেওয়া লাগবে না। এখন বলতে পারেন ভাই আমি তো শিখবে সবার স্টুডেন্ট না, আমি তো শিখবে সবার বাহিরে, তো এই ক্ষেত্রে কি আমার কোনো চার্জ বা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে কিনা? একদমই না, একদম হচ্ছে সম্পূর্ণ ফ্রি। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে শিখবে সবাই আসলে আমরা শিক্ষার্থীদেরকে কীভাবে শিখাই বা কীরকমভাবে তাদের ট্রেন করি, আমরা কি শুধু টুলসের উপর ডিপেন্ড করে কাজ করি নাকি হচ্ছে তাদের একদম রিয়েল টাইম প্রজেক্টগুলো দেখায়, এটা নিয়েও একটু জানার বিষয় থাকে। কারণ অনেক প্রতিষ্ঠান আছে শুধুমাত্র টুলসগুলো দেখায়, আবার কিছু প্রতিষ্ঠান আছে শুধুমাত্র তাদের যে ক্লায়েন্ট থাকে, মানে এখন আমি মেন্টর, আমার তো ক্লায়েন্টের অভাব নেই, আমার ক্লায়েন্ট কীরকম কাজ দিচ্ছে সেটা নিয়ে আপনাদের এখন বিলি করে দিলাম। থেকে দেখা যায় 100 টাকা একটা কাজ পাইছি, আপনাদের দিলাম যে 40 টাকা নেন, আমি 60 টাকা রেখে দিচ্ছি, এটা আপনাদের জানতেও দিচ্ছেন, এরকমটা অনেক সময় হয়। বাট আমরা এরকমটা করি না, আমরা একদম আপনাকে হাতে ধরায় হচ্ছে শিখাতে দিই। যে ভাইজান আছে মিনাজ ভাই এরশাদ, উনি এটা ভালো জানেন। সো আমরা যে বিষয়টা করি, একটু এক্সাম্পল দিই একটা আপনাকে। একদল লোক বা একজন লোক আপনাকে ডেইলি হচ্ছে কিছু পরিমাণ মাছ দিয়ে যাচ্ছে, আর আরেকটা হচ্ছে আপনি কিভাবে বড়শি তৈরি করতে বা জাল বুনতে জানেন এবং বিভিন্ন প্লেসে কীভাবে মাছ ধরতে হয় সেটা আপনি জানেন। সো ওইটা জানার কারণে আপনি কিন্তু পুকুর থেকে শুরু করে সমুদ্রে গিয়েও আপনি মাছ ধরতে পারবেন। আর আরেকটা হচ্ছে একজন লোক একটা নির্দিষ্ট পরিমাণের মাছ আপনাকে ডেইলি দিয়ে যাচ্ছে। সো আপনার জন্য কোনটা ভালো বা আপনার মতে কোনটা ভালো, নিজে মাছ ধরে শিখে নিয়ে আসা নাকি হচ্ছে যে একটা লোক ডেইলি আপনাকে মাছ দিয়ে যাচ্ছে সেটা আপনার জন্য ভালো? আপনার মতে কোনটা ভালো?
প্রথমটাই বেটার, কারণ আমি জানি সেক্ষেত্রে আমি ওই অ্যামাউন্টের থেকে বেশি মাছ ধরতে পারবো। এমনও তো হতে পারে যে আমি মাছ ধরা জানি নাও ধরতে পারি। আচ্ছা, আপনাদের মতামত হচ্ছে যে আমি মাছ ধরা জানি সেটা আমার জন্য ভালো, লোক দিয়ে যাচ্ছে সেটা আমার জন্য খারাপ। আপনার কোনো মতামত আছে যে মাছ ধরা জানা? আচ্ছা, নিজে জানি যে দেখেন এইটার বেনিফিটটা কি আর ওইটার আসলে বিষয়টা কি। যে লোকটা আপনাকে মাছ দিয়ে যাচ্ছে, যেমন মনে করেন যে সে ক্লায়েন্টের কিছু কাজ আপনাকে ডেইলি দিয়ে যাচ্ছে, কোনো কারণে আল্লাহ তাআলা না করে ওই লোকের কিছু একটা হয়েছে বা তার সাথে আপনার একটা গ্যাঞ্জাম তৈরি হয়ে গেছে, আপনি তার উপর সম্পূর্ণ নির্ভর ছিলেন, এখন তার সাথে আপনার একটা গ্যাঞ্জাম তৈরি হয়েছে, আপনি জানতেনও না কীভাবে কাজ নিয়ে আসতো বা সেই কোথা থেকে কাজ নিয়ে আসতো, তার সাথে আপনার কানেকশন বন্ধ হয়ে গেছে, আপনার কাজ পাওয়ার সম্ভাবনা আছে? সম্পূর্ণ কিন্তু বন্ধ, কারণ আপনি তার উপর সম্পূর্ণ নির্ভরশীল ছিলেন। বাট এখন কোন মার্কেট প্লেস থেকে কীভাবে ক্লায়েন্ট হার্ন করতে হয়, কীভাবে ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করতে হয়, ক্লায়েন্ট থেকে কীভাবে কাজ আদায় করে নিতে হয়, এই প্রসেসটা যদি আমার জানা থাকে, এখন একটা মার্কেট প্লেস বন্ধ অর্থাৎ পুকুর বন্ধ, আমি খালে যেতে পারবো, খাল বন্ধ বিলে যাব, বিল বন্ধ নদীতে, নদী বন্ধ সমুদ্রে, একটা একটা ওয়ে তো আমার থাকবে। তো এই ক্ষেত্রে যেটা বললাম যে মাছ অর্থাৎ আমার কাজ থাকতেও পারে, কাজ নাও থাকতে পারে, বাট ওইটা থেকে মাছ বেটার এটা না যে আমি যে কোনো পরিবেশে গিয়ে যে কোনো পরিস্থিতিতে আমি কাজ নিয়ে আসতে পারতেছি, সব খোলা, কারণ আমি জানি কীভাবে কাজ করতে হয়। সো শিখবে সবাই আপনাকে ওইটাই করে যেন হচ্ছে আপনি কোনো পরিবেশে গিয়ে আটকে না যান এবং কারোর উপর যেন নির্ভরশীল হয়ে না যান, আপনাকে সম্পূর্ণ আত্মনির্ভরশীল করে গড়ে তোলে। এর জন্য আপনাকে শিখবে সবাই যত পরিমাণ সাপোর্ট লাগবে সেটা আপনাকে দিয়ে যাবে। যেটা আমি একটু আগে বললাম যে মেন্টর শিখবে সবার সাথে সম্পর্ক নাও থাকে, আপনি যেমন আপনি মিনাজ ভাইয়ের আন্ডারে আছেন, এখন মিনাজ ভাই কোনো না কোনো কারণে মনে করেন যে শিখবে সবাইতে চলে গেছে, বাট শিখবে সবাই আছে, শিখবে সবাইতে জাস্ট আসেন, নক্ষণ ভাই আমার সাপোর্ট লাগবে, আপনাকে সাপোর্টটা দেওয়া হবে। সো এইভাবে করে মূলত আমরা এই বিষয়টা হচ্ছে কাজ করি। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা যেটা কাজ করি যে প্রত্যেকটা বিষয়, যেমন আমি গ্রাফিক্সে যেটা করি, আমাদের ফার্স্ট হচ্ছে টুলসগুলো বিষয়গুলো নিয়ে বেসিক করে, কারণ আমাদের ব্যাচটা এরকমভাবে বা আমাদের কোর্স মডিউলটা এরকমভাবে সাজানো, প্রত্যেকটা ব্যাচেই ফুল স্ট্যাক বলেন, ডিজিটাল বলেন বা হচ্ছে মোশন বা গ্রাফিক্স, আমরা হচ্ছে বেসিক থেকে শুরু করি। লাইক এখন আপনি খুব ভালো বুঝেন, খুব দ্রুত ক্যাচ করতে পারেন, আপনার সাথের জন্য দ্রুত ক্যাচ করতে পারবেন না। সো এই ক্ষেত্রে আমরা একদম বেসিক থেকে শুরু করি, যেন ওই যে বেসিক পর্যায়ে যে আছে সেও যেন আপনার মতো করে লেভেলে চলে আসে। দেন হচ্ছে আমরা কয়েকটা ক্লাস পরে গিয়েছে সম্পূর্ণ প্রজেক্ট বেসিক ক্লাসগুলো করে। প্রজেক্ট বেসগুলো কীরকম, যেমন গ্রাফিক্সে বিজনেস কার্ড নিয়ে আমরা সবাই জানি কম বেশি, বা ভিজিটিং কার্ড নামে অনেকে চিনি। এটা ক্লায়েন্ট কিভাবে ইনফরমেশনগুলো দেয় বা কিভাবে দিতে পারে, এটা কোন মার্কেট প্লেসে কীভাবে থাকতে পারে, এটা আমরা কিভাবে করব, কিভাবে ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবো, এই প্রসেসগুলো নিয়ে মূলত আমাদের এই মডিউলগুলো বা আমরা হচ্ছে ক্লাসগুলো নিয়ে থাকি। তো এ হচ্ছে আমাদের মোটামুটি শিখবে সবাই নিয়ে আমাদের ধারণা। আচ্ছা, সো আমি যেহেতু গ্রাফিক্সটা নিয়ে আপনাদের জানাচ্ছি, আমি তো বললাম আমার ইন্ট্রোটা যে আমি হচ্ছে এখানে মেন্টর হিসেবে আছি গ্রাফিক ডিজাইন এবং ইউআই ডিজাইন হিসাবে, পাশাপাশি আমি হচ্ছে লোকাল মার্কেট প্লেস এবং হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস লাইক হচ্ছে ফাইবার, ফ্রিল্যান্সার, এগুলোতে কাজ করি। ফাইবারে আমি হচ্ছে টপ রেটেড নমিনেটেড হিসেবে আছি, এখন বর্তমানে লেভেল 2 সেলার হিসেবে সেখানে কাজ করে যাচ্ছি। আর আমার জার্নিটা হচ্ছে এই গ্রাফিক ডিজাইন সেক্টরে প্রায় 7 বছর যাবত, আলহামদুলিল্লাহ 7 বছর যাবত আমি গ্রাফিক ডিজাইন সেক্টরে কাজ করে যাচ্ছি। আচ্ছা, গ্রাফিক ডিজাইনটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এখানে অনেক আবলা পাবলা লেখা আছে যেগুলো গুগলে খুব সুন্দর করে আপনারা সার্চ করলে পাবেন, আর এখন চ্যাট জিপিটি আছে, ডিপসিকও আছে, খুঁজলে আপনাকে সুন্দর মতো ব্রিফ করে দিবে। বাট লাস্ট টাইমে হয় না, ব্যাক বেঞ্চার্সতে কী হয়, বন্ধু তুই কী পড়ছো একটু বুঝায় দে, আরে বই লেখা আছে পড়ে নে, কিন্তু আমরা ডিপেন্ড থাকি যে ওই বন্ধু আমাকে এক লাইন বলে দিবে বা কোনো একটা মেন্টর বা টিচার এরকম থাকে না আমাদের স্কুল লাইফে, আপনাদের ছিল এরকম বা কলেজ লাইফে, হ্যাঁ একদম সুন্দর এক লাইনে করে বুঝায় দেয়। সো এটা আমি একটু এক লাইনে করে বুঝায় দিই। গ্রাফিক ডিজাইন মূলত খুব বড় একটা সমুদ্র বা এটা একটা মাদার সাবজেক্ট। গ্রাফিক ডিজাইনটা মূলত 3টা বিষয় নিয়ে কাজ করে, যেটা হাইলাইট করা আছে। একটা হচ্ছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফিটা কি, বিভিন্ন লেখালেখি, আপনি যে কোনো ডিজাইন চান, যেমন এই ডিজাইনটার মধ্যে দেখেন লার্ন শিখবে সবাই লেখা আছে, রাইট? সো এই টাইপোগ্রাফি একটা বিষয় থাকে। দেন হচ্ছে ফটোগ্রাফি পার্টটা কি, একটা ইমেজ, ইলাস্ট্রেশন কি বিভিন্ন যে কার্টুন ড্রয়িং
বা হচ্ছে বিভিন্ন ছবি, এই বিষয়গুলো। আরেকটা হচ্ছে ইলাস্ট্রেশন বলতে যে মাত্র যেটা বললাম বিভিন্ন কার্টুন বা হচ্ছে বিভিন্ন শেপ বা বিভিন্ন আইকন, না অ্যানিমেশন আবার আরেকটা বিষয়। সো এটা লাইক একটা কার্টুন, একটা হচ্ছে ক্যারেক্টার বা হচ্ছে বিভিন্ন শেপ লাইক গোল সিম্বল শেপ বা হচ্ছে স্কোয়ার শেপ বা ট্রায়াঙ্গেল শেপ, বিভিন্ন কিছু হইতে পারে বা একটা কালারও হইতে পারে, যেটাকে আমরা ইলাস্ট্রেশনের মধ্যে বলি। সো আমরা পাইলাম কি মেন একটা হচ্ছে লেখালেখি, যেটাকে বলে আমরা টাইপোগ্রাফি, আর একটা হচ্ছে ফটোগ্রাফি, যেটা আমরা ইমেজ হিসেবে কাউন্ট করি, আর একটা হচ্ছে বিভিন্ন শেপ কালার বা এই বিষয়গুলোকে আমরা হচ্ছে ইলাস্ট্রেশন হিসেবে কাউন্ট করি। সো এই তিনটার কম্বিনেশনে আপনার একটা নির্দিষ্ট অডিয়েন্সের কাছে আপনি যে একটা মেসেজ দেন স্থির চিত্রের মাধ্যমে, সেটাকে আমরা গ্রাফিক ডিজাইন বলি। স্থির চিত্রটা কি, লাইক সেটা হইতে পারে কোনো একটা ফ্লায়ার, কোনো একটা স্থির বলতে কি সেটা তার জায়গাতে আছে। তো যদি পার্থক্যটা বলি, যেমন মোশন অ্যানিমেশন যেটা আপনি বললেন, কি হচ্ছে ক্যারেক্টারগুলো একটু নাচানাচি করতেছে, একটু এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে, সেটা হচ্ছে মোশন। আর আমাদেরটা কি, যেমন একটা বিজনেস কার্ড বলেন, যেমন এটা বলেন, এটা তার জায়গাতে স্থির আছে, অর্থাৎ স্থির চিত্র, একটা চিত্র হইতে হবে। সো এই তিনটার কম্বিনেশনে যখন আপনি একটা নির্দিষ্ট অডিয়েন্সের কাছে আপনার স্থির চিত্রটাকে পেশ করেন, সেটা হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইন। এখন নির্দিষ্ট অডিয়েন্স কেন বললাম, আপনার ব্যবসা হচ্ছে বাচ্চাদের সাইকেল, সো এটার অডিয়েন্স কারা, গার্জিয়ান বা হচ্ছে আপনার কিডস, রাইট? এখন আপনার প্রোডাক্ট হচ্ছে পারফিউম, লেডিস পারফিউম, অডিয়েন্স কারা, উইমেন। এখন হচ্ছে আপনার মানি ব্যাগ বা বেল্ট, অডিয়েন্স কারা, মেন্স। সো এটা হচ্ছে নির্দিষ্ট টার্গেটেড অডিয়েন্স। সো এই টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনি এই তিনটা বিষয় সমন্বয়ে যখন আপনার থিমটাকে উপস্থাপনা করতে পারেন, সেইটাকে বলে আমরা গ্রাফিক ডিজাইন। বিষয়টাকে আমি বুঝতে পারছি। সো এই অনেক কিছু আছে ভাই, এটাকে গ্রাফিক ডিজাইন বলে না, এটা মূলত এই তিনটা, এটা অনেক, এটা হচ্ছে মেইন বললাম না যে সমুদ্রের মতো, এটা হচ্ছে একটা মাদার সাবজেক্ট। এই গ্রাফিক ডিজাইনের মধ্যে অ্যানিমেশন পার্টটাও আছে। সো গ্রাফিক ডিজাইনটা হচ্ছে লাইক আমরা সায়েন্স, কমার্স, আর্টস নিয়ে পড়ছি না। সো কমার্সের মধ্যে কীরকম থাকে, হিসাব বিজ্ঞান, তারপর হচ্ছে ব্যবসায় পরিচিতি, এরকম বিষয়গুলো থাকে না, বাট নামটা কি থাকে, ব্যবসা কি বলে, কমার্স বা আবার সায়েন্সে বলে বিভিন্ন হায়ার ম্যাথ, এরকম বিষয় সাবজেক্টগুলো থাকে, বাট নামটা কি থাকে, সায়েন্স। সো ঠিক তেমনিভাবে আমাদের গ্রাফিক ডিজাইনটা হচ্ছে মাদার সাবজেক্ট। এই সাবজেক্টের মধ্যে অনেকগুলো ক্যাটাগরির অভাব নেই। এখন বিষয়টা হচ্ছে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, সেটা সম্পূর্ণ আপনার উপর। গ্রাফিক ডিজাইনের মধ্যে যতগুলো ক্যাটাগরি আছে, প্রত্যেকটা ক্যাটাগরি আমরা হচ্ছে আমাদের এই মডেলটার মধ্যে রাখার চেষ্টা করেছি, যেন আপনি ডিসাইড করতে পারেন কোর্স চলাকালীন বা কোর্স শেষ করে যে আপনার জন্য কোনটা বেটার হবে। এখন এই না যে আপনি এখন সবগুলো বিষয় নিয়ে কাজ করবেন, এটা কখনো সম্ভব না। বাট যখন দেখা যায় ক্লায়েন্ট বললো আপনি লোগো ডিজাইন নিয়ে এক্সপার্ট, এবং ক্লায়েন্ট বলতেছে তুমি তো লোগো ডিজাইন নিয়ে এক্সপার্ট, তুমি তো লোগো খুব ভালোভাবে কাজ করো, তুমি কি বিজনেস কার্ড করতে পারো। এখন আপনি যদি তাকে না বলেন, সে কিন্তু অন্য ডিজাইনের কাছে চলে যাবে, সে কিন্তু আর বসে থাকবে না, তার কিন্তু কাজটা প্রয়োজন। বাট আপনি যদি তাকে এই সার্ভিসটা দিতে পারেন, তখন কিন্তু ওই পুরো বিষয়টা আপনি তাকে পেলেন এবং ক্লায়েন্টকে ধরে রাখার মতো একটা অবস্থা আপনি তৈরি করলেন। সো এটা হচ্ছে মূলত আমাদের গ্রাফিক ডিজাইন। আমরা যদি একটু পরে যাই, যেটা আমি বললাম যে গ্রাফিক ডিজাইন হচ্ছে মাদার সাবজেক্ট। এই মাদার সাবজেক্টের মধ্যে আমাদের অনেকগুলো সাবজেক্ট থাকে। এখানে আমি মোটামুটি কয়েকটা সাবজেক্ট তুলে ধরার ট্রাই করছি, এইগুলোর মধ্যে আরো সাবজেক্ট আছে। ভিডিওটা আছে আপনাদের ইমেল তো লগ ইন করছিলাম, রাইট? ইমেলের মধ্যে এই যে ভিডিওটা রেকর্ড হচ্ছে আমাদের, আমরা দিয়ে ট্রাই করবো ইনশাল্লাহ। সো এটা হচ্ছে আমাদের মাদার সাবজেক্ট। এইগুলোর মধ্যে সাবজেক্ট, এইগুলোর মধ্যেও আরো সাব ক্যাটাগরি আছে। যেমন প্রথমটা ভিজুয়াল আইডেন্টিটি ডিজাইন। এটা কি, এটার মধ্যে যদি একটু এক্সাম্পলগুলো বলি, যেমন এক্সাম্পলগুলো পাশেই লেখা আছে, যেমন লোগো ডিজাইন, আইডি কার্ড ডিজাইন। এখন আপনি যদি শুধুমাত্র আইডি কার্ড ডিজাইন নিয়ে কাজ করতে চান, যেমন এটা যদি একটা মার্কেট প্লেস বলি, নীলক্ষেত বা মিরপুর, আপনি যদি সেখানে যদি জব অ্যাপ্লাই করেন যে ভাই আমি খুব সুন্দর আইডি কার্ড ডিজাইন করতে পারি, আইডি কার্ড ডিজাইনগুলো কী হয়, এক পিস করে তো কখনো হয় না, 100 পিস, 200 পিস, 50 পিস, এরকম করে ডিজাইনগুলো হয়। সো আপনি যদি এখন ভালো লাগে যে আপনি শুধুমাত্র আইডি কার্ড ডিজাইনটা নিয়ে কাজ করবেন, আপনি শুধুমাত্র আইডি কার্ড ডিজাইনটা নিয়ে কাজ করে যেতে পারেন। সব ক্লায়েন্ট হচ্ছে আপনার আইডি কার্ড নিয়ে পাবেন। ওকে, এটা কোন ক্যাটাগরি আন্ডারে? এটা হচ্ছে আমাদের ভিজুয়াল আইডেন্টিটি ডিজাইনের আন্ডারে। আবার ফাইন, আপনি লোগো ডিজাইন নিয়েও কাজ করতে পারেন। এখন লোগো ডিজাইনের মধ্যেও আরও ক্যাটাগরি আছে। লোগো ডিজাইনের মধ্যে প্রায় 7টা ক্যাটাগরি আছে। যেমন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লোগো, মাস্কট লোগো। ইউটিউবে তো আমরা কম বেশি গেম খেলি, পাবজি, ফ্রি ফায়ার খেলছি না কম বেশি? খেলার নাই? কোনো গেমস খেলার নাই?
আচ্ছা আচ্ছা, যদি না খেলে থাকেন কোনো, তো কার্টুন সিরিজ তো পছন্দ আপনার? কোনো একটা কার্টুন সিরিজ আপনার পছন্দ আছে এরকম, টম এন্ড জেরি বা হচ্ছে পাপাই বা হচ্ছে রাজু মিঠু এরকম কিছু? সো এগুলো যখন আপনি ইউটিউবের চ্যানেলগুলোতে যাবেন, আপনি হয়তো একটু ভালো বুঝবেন গেমারদের ইউটিউবের চ্যানেল লোগোগুলো কীরকম হয়, বিভিন্ন ক্যারেক্টার। আমি যদি একটু দেখাই গেমারদের লোগোগুলা, ওদের চ্যানেলের ফন্ট লোগো যেটা, হ্যাঁ এরকম লোগোগুলো থাকে না? জি জি জি। আচ্ছা, আবার কার্টুন ক্যারেক্টারগুলোর মধ্যে দেখা যায় টম এন্ড জেরি। যদি বলি টম এন্ড জেরি তো আমরা সবাই চিনি, টম থাকে এক পাশে, জেরি থাকে ছোট করে, এবং এখানে লেখা থাকে টম এন্ড জেরি ছোট করে, ওইটাও লোগো ডিজাইন। আবার আমরা যদি গুগলের লোগোটা একটু দেখি, কার্টুন শুরু হওয়ার আগে যে ডিজাইনটা দেয়, যে কোনো ওইভাবে না, একটা হচ্ছে লোগো বলতেছি, যেমন গুগলের লোগো এটা, তারপর হচ্ছে ফেসবুকের লোগো হচ্ছে এটা ছিল ওল্ড, এখন বর্তমানে এটা ব্যবহৃত হচ্ছে। সো এটা দেখেন, এটা একরকম, আর একটু আগে যেটা দেখালাম যে গেমার লোগো, এটা কিন্তু একরকম। এই যে পার্থক্যটা দেখেন, বাট এখানে আমাদের কি ছিল, ভিজুয়াল আইডেন্টি ডিজাইনের মধ্যে লোগো ডিজাইনের মধ্যে আমি আবার কয়েকটা ক্যাটাগরি দেখালাম, 2টা ক্যাটাগরি দেখাইছি, এরকম 7 রকমের ক্যাটাগরি আছে। এখন ওই 7 রকম থেকেও আপনি যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করার সুযোগ আপনার আছে। আচ্ছা, তারপরে আমি একটু যাই, ওকে, দেন হচ্ছে আমাদের মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। এইটা গ্রাফিক ডিজাইন সেক্টরের মধ্যে অন্যতম একটা সেক্টর, যেটা নিয়ে সবথেকে বেশি কাজের স্কোপ আছে বা বেশি কাজ করা হয়। আমরা ফেসবুকে কমসে কম 8-10 ঘন্টার মতো সময় দিই, বেশিও হইতে পারে। সো ফেসবুকে সারাক্ষণ যখন স্ক্রল করতে থাকি, বিভিন্ন মিমস আসে আমাদের টাইমলাইনে, বা বিভিন্ন দেখা যায় যে ওয়াচের অফার চলতেছে, ওয়াচের অফারগুলো আসে, বা বিভিন্ন ফুডের অফারগুলো আসে, লাইক যেমন কেএফসি, তারপর হচ্ছে আপনার কি বলে এরকম বার্গার এক্সপ্রেস, এরকম বিভিন্ন পোস্টগুলো আমরা কিন্তু পাই। আবার অনেক সময় দেখা যায় কেউ শুধুমাত্র কয়েকটা লিখে দেয়, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কিন্তু এই পোস্টগুলোই পাই। এই যে পোস্টগুলো দেখা যাচ্ছে, কিংবা আমরা যদি চাল ডালের ওয়েবসাইটে যাই, কিংবা হচ্ছে অ্যাপেল বা স্যামসাংয়ের ওয়েবসাইটে যাই, সেখানে কিন্তু সুন্দর মতো লেখা, এখানে তাদের প্রোডাক্টটা দেওয়া, এখানে প্রোডাক্টের ডিসক্রিপশন বা প্রাইসটা দেওয়া, বা ওই প্রোডাক্ট নিয়ে যদি কোনো অফার থাকে, সেই অফারটা কিন্তু ডিজাইনের মধ্যে সুন্দর মতো করে ফোটানো হয়। সো এই বিষয়টা হচ্ছে আমাদের মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিংয়ের পার্ট। এই ব্যানারের মধ্যে আবার সাব ক্যাটাগরি আছে। আপনি কি শুধুমাত্র হচ্ছে দেখা যায় এই যে একটা হচ্ছে ফুড, আপনি কি শুধুমাত্র ফুড নিয়ে কাজ করবেন, নাকি হচ্ছে এই পোশাক নিয়ে কাজ করবেন, নাকি হচ্ছে দেখা যায় কোনো গ্যাজেটস নিয়ে কাজ করবেন, সেটারও একটা ক্যাটাগরি আছে। সো এখন আপনার যেটা ভালো লাগে, এই ভালো লাগাটা তৈরি হবে তখনই যখন হচ্ছে মডিউলগুলো আমরা যখন এই যে আমি ক্যাটাগরিগুলো বলতেছি, লাইক গ্যাজেটস ক্যাটাগরি, ফুড ক্যাটাগরি, ডক্টরস ক্যাটাগরি, বা মেডিসিন ক্যাটাগরি, বা জিম ক্যাটাগরি, প্রত্যেকটা ক্যাটাগরির টাচ আমাদের এই কোর্সে থাকে, যেন আপনি কোর্স শেষ হলে এমন যেন না হয় ক্লায়েন্ট কোনো কারণে আপনাকে নক দিছে, ভাই এই ডিজাইনটা পারো কিনা, তোমাকে মাসিক বেতন আমি 30,000 টাকা দিব, আপনি তো বলেন ভাই মেট্রোতে এটা আমাকে শেখানো, বা আমাদের ব্যাচে তো এটা শেখানো হয় না, এমনটা যেন না হয়। আপনি একটা ভালো অফার পাইছেন, এই অফারটা যেন আপনি ধরে রাখতে পারেন, বা হচ্ছে আপনি যেন সেটাকে কাজে লাগাতে পারেন। এই জন্য হচ্ছে আমাদের প্রত্যেকটা বিষয় সুন্দর করে আপনাকে টাচ দেওয়ানো হয়। এখন বিষয়টা কি, একটা বিষয় থেকে আপনি তো সব কিছু পেয়ে যাবেন না। এখানে যেটা হচ্ছে আপনাকে সব কিছু দেওয়া হচ্ছে, আবার সব কিছু দেওয়া হচ্ছে না, যদি একদম ফ্রাঙ্কলি বলি। কীরকম, যেমন ব্যানারটা নিয়ে বললাম, আমরা দেখা যায় জিম নিয়ে একটা ডিজাইন করছি, ফুড নিয়ে একটা ডিজাইন করছি। এখন যখন আপনি ক্লায়েন্টের কাছে যাবেন, সে তার একটা ডিজাইন করা, মাসে 30টা ডিজাইন লাগবে। 30টা ডিজাইনে দেখা যায় 30টা ডিজাইন কিন্তু আর লাল কালার হবে না, নীল কালার হবে, সবুজ কালার হবে, হলুদ কালার হবে। এই বিষয়গুলো তো আপনার নিজে থেকে নিয়ে আসতে হবে, বাট প্রসেসটা আমরা হচ্ছে শিখিয়ে দিই, যেন হচ্ছে আপনি কোনো জায়গায় না আটকিয়ে যান। ওকে, দেন হচ্ছে আমাদের ওয়েব ব্যানারগুলো থাকে, ওয়েব ব্যানারগুলো নিয়ে হচ্ছে আমাদের কাজ হয়। যেমন হচ্ছে কোনো যে চাল ডালের কথা বললাম, বা অ্যাপেল সাইডের কথা বললাম, আপনি তো ফুল স্টেকে আছেন, আপনাদের তো HTML কোডিংয়ের পাশাপাশি অনেকগুলো ব্যানার লাগে। গ্রাফিক ডিজাইনের কাছে কিন্তু আসতে হয় যে ভাই বা আমাকে একটু ডিজাইনটা করে দেন, হ্যাঁ, বা দেখা যায় নিজেও যদি ডিজাইন পারেন, নিজে ডিজাইনটা করে কিন্তু আপলোড করেন। কোডিং বিষয় কিন্তু ব্যাক পার্টে থাকে, মানে আপনি একটু কোডিং করে ফ্রন্টে নিয়ে আসেন, দেখতেছেন কীরকম, বাট ফ্রন্ট পার্টে কিন্তু ম্যাক্সিমাম আমাদের ডিজাইন পার্টগুলো থাকে, তাই না? উপরে একদম পুরো বড় একটা ব্যানার, তারপর হচ্ছে যেমন আমরা যদি শিখবে সবাই ওয়েবসাইটেতে যাই, যেমন আচ্ছা চাল ডালে যাই, যে কোনো ওয়েবসাইটে আমরা ব্যানার, আপনি ওয়েবসাইট ওপেন করেন, ওপেন করার সাথে সাথে দেখবেন যে
ইমেজগুলো সুন্দর মতো করে কিন্তু গুছানো আছে, এখানে লেখা আছে। একটু যদি নিচে যাই যে প্রোডাক্টগুলোর কিন্তু এগুলো কিন্তু কোনো একটা জায়গায় রেখে ছবি তোলা হয়েছে, পরে কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলোকে রিমুভ করা হয়েছে। এগুলোরও কাজ আমাদের এই মডিউলে আছে, এই যে ছবিগুলো রাখা হয়েছে। এখন এখানে কতটুকু সাইজে থাকবে সেটা হচ্ছে তাদের কাজ, ডেভেলপারদের কাজ, রাইট? এখানে হচ্ছে 2টা রাখা হয়েছে, এখানে হচ্ছে ওই সেম সাইজের 3টা রাখা হয়েছে, এটা হচ্ছে আপনাদের কাজ। কিন্তু এখানে এই সাইজ অনুযায়ী কি ডিজাইন থাকবে সেটা হচ্ছে আমাদের কাজ। এটার ব্যাক পার্টে যা কাজ করতেছে সেটা হচ্ছে তাদের মাথা ব্যথা, আর ফ্রন্টে কি কাজ করছে সেটা হচ্ছে আমাদের মাথা ব্যথা। সো বাট আনফর্চুনেটলি আপনি যখন অ্যাজ এ নতুন একজন কি বলে ইউজার হিসেবে যাচ্ছেন, আপনার কিন্তু কোডিংটা মাথায় আসতেছে না, কারণ ওটা কিন্তু কিছু নাই এখানে। আপনার ফার্স্টে মাথায় আসতেছে কি বা চোখে পড়তেছে কি ডিজাইনগুলো, রাইট? সো যে কোনো আপনি ওয়েবসাইটে যান, দেখবেন যে ডিজাইন বা হচ্ছে আপনি যে বাস্তব রূপে যদি আসেন, ডানে বামে একটা ব্যবসার কথা যদি চিন্তা করেন, শুরুতে আপনার একটা কি প্রয়োজন হবে, নাম তো আপনি সিলেক্ট করলেন, তারপর আপনার কি হবে, একটা লোগো লাগবে অবশ্যই। যদি অনলাইনে ফেসবুকিং মার্কেটিং করেন, আপনার একটা অবশ্যই কিন্তু লোগো লাগবে, রাইট? লোগোটা কি করে দেবে আপনাকে? অবশ্যই একজন ডিজাইনার। আচ্ছা, এখন ব্যবসার পরিধিটা আপনার বাড়লো, আপনার জনগণ বাড়লো, সেখানে আপনার কি লাগবে? আপনি একটু হাই পর্যায়ে গেলেন, আপনার একটা বিজনেস কার্ড লাগবে। আর যদি ব্যবসাটা করেন, সেটা প্রোডাক্ট রিলেটেড হোক বা যে কোনো রিলেটেড, আপনার একটা ইনভয়েস লাগবে। আপনি যে সদাটা লেনদেন করতেছেন, আপনার তো একটা ক্যাশ মেমো যেটাকে আমরা চিনি, যেটা ইনভয়েস হিসেবে সিলেক্ট করা হয়, তো ওইটার ডিজাইন কে করতেছে? একজন ডিজাইনার। দেন যদি আপনি ওয়েবসাইটে ফেসবুক একটা পেজ খোলেন, ফেসবুকের পেজের জন্য একটা কভার ডিজাইন, রাইট? আপনার মনে করেন যে আপনি বাইকের পার্টস নিয়ে কাজ করেন, নতুন একটা হেডলাইট আসছে, এটাকে সুন্দর মতো ডিজাইন করে যদি আপনি ফুটিয়ে মানুষের কাছে প্রচার করেন, সেটা বেশি ক্যাচ হবে নাকি জাস্ট ওই যে দোকানের জঞ্জালের মধ্যে আপনি হাইলাইটটাকে রেখে ছবি তুলছেন সেটা মানুষের কাছে? তো এই শোকেসটা যত ভালো মতো আপনি করতে পারবেন, আপনি প্রিমিয়ামনেসটা যত ভালো মতো বেশি ফুটায় তুলতে পারবেন, মানুষ কিন্তু সেটা ততই বেশি মনে করছে এটা মনে অনেক দাম বেশি। বাট আসলে কিন্তু হ্যাঁ, কক্সবাজারে গেছেন আপনারা? একজন গেছেন। আচ্ছা, কক্সবাজার থেকে কোনো রিলেটিভস আপনাদের আচার এনে দিছে? আচার এনে দিছে, আচ্ছা। সো এখানে বিষয়টা কি হয়, উপরের মানে ডিজাইনটা কিন্তু হরেক রকম, লাল নীল হলুদ সবুজ, এবং আমরা কিন্তু ডিজাইনটা দেখেই কিন্তু অ্যাট্রাক্ট হয়ে আচারটা কিনি। বাট আপনি বড়ই আচার যদি বলি, বড়ই আচার যদি 3টা ডিজাইনের ভিন্ন ডিজাইনের বড়ই আচার কিনেন এবং বাসায় এসে যদি খুলে দেখেন, ওখানে খুলে দেখার সুযোগ নাই, বাসায় এসে যদি খুলে দেখেন, দেখবেন যে 3টা ফ্লেভার একদম মানে জাস্ট প্যাকেটটা আলাদা। আমার ক্ষেত্রে এরকম হয়েছে, আমি গিয়েছি সেখান থেকে হচ্ছে অনেক রকম আমি বড়ই আচার কিনছি, যে ভালোই তো, এটা না যেন কত ভালো হবে, মজা হবে। সেরকমভাবে 3টা কিনছি, বাসায় এসে দেখি যে 3টা মানে একটা আছে না যে ভিজা, একটা আছে শুকনো, এরকমটা না, সেম, জাস্ট প্যাকেট আলাদা। সো আমি কেন কিনছি? ওই প্যাকেটের উপর অ্যাট্রাক্ট হয়ে, প্যাকেজিংটার উপরে। এই প্যাকেজিং ডিজাইনটা কে করতেছে? একজন ডিজাইনার। সো এটা বলার উদ্দেশ্য এই যে ওয়েবসাইট বলেন, মোশন বলেন, ডিজিটাল মার্কেটিং বলেন, যে কোনো সেক্টর বলেন বা ইউআই বলেন, প্রত্যেকটা সেক্টরের মধ্যে গ্রাফিক ডিজাইনার অবশ্যই জড়িত আছে। ডিজিটাল মার্কেটিং বলেন, বুস্টিংয়ের কথা আমরা কম বেশি সবাই জানি, যে ভাই একটা বুস্টিং করে দেয়, আমার একটা পোস্ট আমার পেজে কি বুস্ট করতেছে? একটা পোস্ট, রাইট? একটা পোস্টও বুস্ট করতেছে। এই যে আপনারা যে আমাদের এই যে সেমিনারটা দেখছেন, সেমিনারটাকে একটা ডিজাইন পাইছেন, লাইক আমার ছবি ছিল আর হচ্ছে আমাদের মিরাজ ভাইয়ের ছবিটা ছিল, দুইজনের ছবি ছিল। এই যে ডিজাইনটাকে বুস্ট করা হয়েছে, তারপর আপনারা পাইছেন। ডিজিটাল মার্কেটিং কিন্তু ওটা বুস্ট করছে, কিন্তু কি বুস্ট করছে? ডিজাইনটা কে করে দিচ্ছে? একজন ডিজাইনার। দেন মোশন গ্রাফিক্স বলেন, যেমন পাঠাওয়ার বলেন, পাঠাওয়ার কি হচ্ছে? একটা ক্যারেক্টার বাইক নিয়ে হচ্ছে এখান থেকে এখানে যাচ্ছে। লাইক ফুড পান্ডা কি হচ্ছে? পান্ডাটা লাল কালার আর সাদা কালার, এখান থেকে পপ আপ হয়ে এরকমভাবে উঠে দাঁড়াচ্ছে, তাই না? বাট এই পান্ডাটার ডিজাইন কিন্তু একজন ডিজাইনারের হাত দিয়ে করা। আর একটু ভালো মতো বুঝাই, যত সেক্টর বলার না কেন, গ্রাফিক ডিজাইন ছাড়া ওই সেক্টরটা আসলে কমপ্লিট করা সম্ভব না। বাকি সেক্টরগুলোকে আমি ছোট করে দিচ্ছি না, আবার বাকি সেক্টর যদি না থাকতো আমার এই সেক্টর নিয়ে কোনো লাভ ছিল না। একটা চেইন অফ কমান্ড নিয়ে কাজ করতেছে প্রত্যেকটা সেক্টর, একটা আরেকটার সাথে জড়িত। কিন্তু এটা এই জন্য বললাম যে গ্রাফিক ডিজাইন পার্ট বা গ্রাফিক ডিজাইন যদি কারো জানা থাকে, সেই যে কোনো সেক্টরের সাথে কাজ করতে পারবে, তার আসলে বসে থাকার কোনো স্কোপ নাই। সেই যদি শেখার মতো করে শিখে, নিজের কাজগুলোকে যদি ঘষা মাজা,
সে যে কোনো সেক্টরে গিয়ে ইজিলিভাবে কাজ করতে পারবে। এবং আমি কিন্তু কতগুলো ক্যাটাগরি বলতে থাকি, মাত্র 2টাও শেষ করে নেই, 2টার মধ্যে কিন্তু কতগুলো ক্যাটাগরি বলে ফেলো, লাইক লোগোর মধ্যে 7টা ক্যাটাগরি বলে ফেলছি। দেন লাস্টে আমাদের একটা আসতেছে প্যাকেজিং ডিজাইন। এই যে আমরা রূপচাঁদার তেল কিনি, ঘরের বাজার নাম সবাই শুনছি, ঘরের বাজার যে সুন্দর একটা প্যাকেজিং করে, রাইট? তারপর যে হানি নাটস সুন্দর মতো প্যাকেজিং করছে। এই ঘরের বাজার বা হচ্ছে এই প্যাকেজিংটার উপরে কিন্তু প্রোডাক্টের প্রাইসটা একটু বেশি, কারণ তাদের ডিজাইনটা খুব প্রিমিয়াম। আপনি নর্মালি একটা ডিজাইন দেখবেন আর ঘরের বাজার একটা ডিজাইন দেখবেন, অনেকটা পার্থক্য। আপনি নর্মাল একটা ডিজাইন দেখে বুঝবেন যে না, এটা 500 টাকার বেশি হওয়া উচিত না, আপনি নিজে বলবেন প্রথম ইউজার হিসেবে। কিন্তু যখন ঘরের বাজার ডিজাইনটা বা প্যাকেটটা দেখবেন, আপনি নিজেই একটু কনফিউশন হবে, এটাকে আমি 500 টাকা দিব, ভাববেন না এটা মনে হয় 1000 টাকা দাম, কারণ ডিজাইনের উপর ডিপেন্ড করতেছে। সো এই প্যাকেজিং ডিজাইনগুলো থাকে, যে একটু কক্সবাজারের আচারের এক্সাম্পলগুলো দিলাম, সেটাও কিন্তু এই প্যাকেজিং ডিজাইনের মধ্যে অন্তর্ভুক্ত। তেমনিভাবে ম্যান ফেয়ার বা ফেব্রি লাইফ নাম শুনছেন, বা এটা কি বলে ইলিয়ান, ইলিয়ান, রাইট? ইলিয়ানে আর কিছু থাকুক বা না থাকুক, একটা বক্সের যদি আমরা একটা ছবি তুলে দিতে পারি, জীবন সার্থক, এমনটা না? কিন্তু ওই বক্সটার মধ্যে দেখেন জাস্ট ইলিয়ানের লোগোটা, জাস্ট লোগোটা কিন্তু ব্র্যান্ড হয়ে গেছে। আবার কেউ যদি দেখা যায় বন্ধু বান্ধব মধ্যে আইফোন থাকে, একটা ছবি তুলে দিলে আইফোন, ব্র্যান্ড হয়ে গেছে। এই যে ব্র্যান্ড, এটা কীভাবে ক্রিয়েট হয়েছে? এই যে লোগোর মাধ্যমে আসে, রাইট? তারপর যে প্যাকেজিং বিষয়টা, আপনি ইলিয়ানের একটা প্যাকেজিং দেখেন আর বঙ্গ মার্কেট থেকে বা মিরপুর থেকে একটা দেন, বঙ্গ মার্কেট কিংবা মিরপুরে গেলে আপনি কী দেবেন? নীল কালার একটা পলিথিনে দিয়ে দেবেন। এমনটাই তো লোকাল যদি আপনি কিনতে চান, কিন্তু তারা কিন্তু এখানে হ্যাঁ কি করতেছে, একটা প্রিমিয়াম প্যাকেজ দিচ্ছে। এখন প্যাকেজিং ডিজাইন নিয়ে আপনি কাজ করতেছেন, একটা হচ্ছে লোকালি কাজ করতেছেন, একটা হচ্ছে ব্র্যান্ডের সাথে আপনি কাজ করতেছেন। বাট শুরুতে আপনি ব্র্যান্ডের সাথে কি কখনো কাজ করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার এক্সপিরিয়েন্স থাকতেছে, কারণ সে আপনাকে কখনো হায়ার করবে না যতক্ষণ না পর্যন্ত আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স দেখবে। সো এই জন্য আমাদের ছোট থেকে শুরু করে দিয়ে তারপর হচ্ছে আমরা বড়গুলোতে যাই। আচ্ছা, তারপর আমরা একটু যাই পাবলিকেশন ডিজাইন বা পাবলিকেশন গ্রাফিক্সটা কি। পাবলিকেশন গ্রাফিক্সটার মধ্যে হচ্ছে মূলত আমাদের বুকস ডিজাইন থাকে, ম্যাগাজিন ডিজাইন থাকে। বইগুলো যদি বলি যে আমাদের পাঞ্জিরি বা হচ্ছে লেকচার, এই যে বিষয়গুলো থাকে এগুলো কিন্তু একজন ডিজাইনার ডিজাইন করেন। হ্যাঁ, লেখালেখি অন্য একজন লিখে দেয়, যিনি কন্টেন্ট রাইটার, তিনি হচ্ছে লিখে দেয়, বা যিনি লিখক তিনি একটা ডক ফাইলে বা ওয়ার্ড ফাইলে বা হচ্ছে খাতা কলমে লিখে দিচ্ছে আপনাকে, সেগুলোকে নিয়ে আপনার সুন্দর মতো করে একটা বই ডিজাইন করে দিতে হচ্ছে। এখন বড়দের বই একরকমের ডিজাইন, বাচ্চাদের বই কিন্তু একরকমের ডিজাইন, ডিজাইনে কিন্তু এখানে পার্থক্য আছে। বাট এটাও আমাদের মধ্যে পড়তেছে। ম্যাগাজিন ডিজাইনটা নিয়ে একটু বেশি কাজ হয়, সেটা হচ্ছে বুকস ডিজাইনটা নিয়ে আমাদের বাংলাদেশের মার্কেটে একটু বেশি কাজ হয়। বাট ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস যদি বলি, সেক্ষেত্রে আমাদের হচ্ছে লোগোটা থাকে, ব্যানার থাকে, দেন হচ্ছে আমাদের লেভেল ডিজাইন, আর হচ্ছে এই চারটার মধ্যে একটা হচ্ছে ম্যাগাজিন ডিজাইন। এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস একটু বেশি চলে। ম্যাগাজিন ডিজাইনটা কি, আমি যদি বাইরের বিষয়টা বলি, বাইরের বিভিন্ন প্রতিষ্ঠান একটা ইয়ারলি ম্যাগাজিন তৈরি করে বা বিভিন্ন ফেস্টিভ্যাল ম্যাগাজিন তৈরি করে। লাইক 1 মাস শেষ হচ্ছে, এখন তাদের কোম্পানিতে কীরকম ইমপ্রুভ করছে বা কীরকম ঘাটতি হয়েছে বা তাদের প্রতিষ্ঠানে কীরকম বিষয় ইমপ্রুভ করা দরকার, এই বিষয়গুলো নিয়ে নিজেদের টিমদের মধ্যে একটা ছোটোখাটো ম্যাগাজিন দেয়। আর একটা হচ্ছে বছর শেষ হলে তাদের কীরকম এনগেজ হয়েছে, তারা কীরকম প্রোডাক্ট সেল করছে, তাদের হাই সেলিং প্রোডাক্ট কোনটা, এরকম একটা ম্যাগাজিন দেখা যায় অ্যাভারেজে সবাইকে বিলি করে, একটা সেমিনার তৈরি করে, সেখানে গিয়ে যে যায় তাকে একটা ম্যাগাজিন দিয়ে দেয়। তো এটা হচ্ছে একটা ম্যাগাজিন, অনেক পেজের হইতে পারে, লাইক 10 পেজ, 20 পেজ, 40 পেজ, 50 পেজ, এরকম ম্যাগাজিন ডিজাইন হইতে পারে। সো এটা হচ্ছে আমাদের পাবলিকেশন গ্রাফিক্সের মধ্যে পড়ে। দেন আমাদের আছে কি এনভায়রনমেন্টাল গ্রাফিক। এনভায়রনমেন্টাল গ্রাফিকটা বলতে কি, আমরা যখন রোড দিয়ে যাই, ডানে মোড়, সামনে বিপজ্জনক সংকেত, রোড ভাঙা, বিপরীত রোড ইউজ করেন, বা এরকম বিভিন্ন সাইন দেখি না, সো এই সাইনগুলোকে বলা হয় এনভায়রনমেন্টাল গ্রাফিক। বাইরের দেশে এটা একটু বেশি ব্যবহৃত কীভাবে দেখা যায়, আমাদের বাংলাদেশে যখন কোনো একটা ঘর বা বাড়ি বিক্রি হয়, বড় করে হাইওয়েতে লেখা থাকে যে ফ্ল্যাট বুকিং চলছে বা ফ্ল্যাট বিক্রি হবে। আপনারা কখনো খেয়াল করছেন এরকম? কিন্তু বাইরের দেশে এরকম কীরকম হয়, যেমন আমার এই বিল্ডিংটা যদি বিক্রি হয়, এই বিল্ডিংয়ের 100 গজ বা হচ্ছে দেখা যায় 10-12 ফুট দূরে এতটুকু কিংবা এতটুকু একটা সাইজের ব্যানার, যেটাকে বলা ইয়ার্ড সাইন, এই সাইনটা হচ্ছে তারা ব্যবহার করে, যে হাউস ফর সেল বা হাউস ফর রেন্ট, এরকম একটা সাইন থাকে যেটাকে বলা ইয়ার্ড।
চলুন একটু দেখাই আপনাদের, তাহলে একটু ভালোভাবে বুঝবেন। এই যে বাসাবাড়ির পাশে এরকমভাবে হচ্ছে তারা সাইনগুলো দিয়ে রাখে, এগুলোকে বলা হয় ইয়ার সাইন, বা দেখা যায় কোনো একটা অফার চলতেছে সেগুলো হচ্ছে দিয়ে তারা এরকমভাবে ব্যবহার করে। এগুলো খুবই সিম্পল, দেখেন একটা টেক্সট এবং একটা নাম্বার, ডিজাইন শেষ। এই ডিজাইনটার জন্য মিনিমাম আপনি ক্লায়েন্ট থেকে চার্জ করতে পারবেন $40 থেকে $50। একদমই যদি নর্মাল বলি $20 চোখ বন্ধ করে আপনি হচ্ছে নিতে পারবেন ক্লায়েন্ট থেকে। এখন বলতে ভাই এটা তো আমি মোবাইল দিয়ে করতে পারি, রাইট? মোবাইলে তো বিভিন্ন ফটো অ্যাপস আছে যেটাকে টেক্সট বসানো যায়, এরকম করা যায় যদি এরকম সিম্পল হয়। বাট এরকম যদি একটু হার্ড হয় এটাও করা যায় মোবাইল দিয়ে, আবার ক্যানভা দিয়ে তো করা যায়, কিন্তু সব ক্ষেত্রে আমরা ক্যানভা ইউজ করি না। অবশ্যই একটা লেভেল আছে ডিজাইনের, সো এই ক্ষেত্রে দেখা যায় আমরা আমাদের সফটওয়্যারগুলো চেঞ্জ বা ভেরিয়েন্ট নিয়ে আসি। ওকে, এটা হচ্ছে আমাদের ইয়ার সাইন। তারপর হচ্ছে আমাদের রোড সাইনবোর্ড, এটা বললাম। আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন ডিজাইন, এইটাতে আসি। এটার মধ্যে আমাদের ক্যাটাগরি কী ছিল? এনি ডিজিটাল আর্ট। আমরা ছোটোবেলায় কম বেশি সবাই রং তুলো নিয়ে কাজ করছি, ড্রয়িংয়ের একটা সাবজেক্ট আমাদের ছিল। সো এই ড্রয়িংয়ের পার্টটাই ওটা হচ্ছে আমি খাতা কলমে ড্রয়িং করতেছি, এটা হচ্ছে আমি জাস্ট আমার সফটওয়্যার দিয়ে একটা ডিভাইস দিয়ে ড্রয়িং করতেছি। জাস্ট এর জন্য পার্থক্য হয়েছে, এটা হচ্ছে আমাদের ডিজিটাল আর্ট আর এটা হচ্ছে নর্মাল আর্ট। সো ডিজিটাল আর্টগুলো নিয়ে যদি আমি একটু দেখাই, অ্যানিমে কার্টুনগুলো আমরা দেখি তো কম বেশি সবাই, বা কার্টুনগুলো তো কম বেশি সবাই দেখি, তাই না? বা মোবাইল ওয়ালপেপার হিসেবে কিন্তু আমরা এগুলো অনেক সময় ব্যবহার করে থাকি। আর একটা ডিজাইন দেখে তাহলে একটু ভালো মতো বুঝতে পারবেন। এই দেখেন, এই ডিজাইনগুলোকে বলা হয় ডিজিটাল আর্ট, যেগুলো দেখা যায় বিভিন্ন অ্যানিমেশন সিনে বা কার্টুন সিনে ব্যবহার করা হয়, কিংবা দেখা যায় যারা একটু শৌখিন তারা এগুলোকে ফ্রেম হিসেবে তাদের ড্রয়িং রুমে ব্যবহার করে, ফ্রেম হিসাবে অর্থাৎ প্রিন্ট করে তারা হচ্ছে ফ্রেম হিসেবে ব্যবহার করে। সো এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় ডিজিটাল আর্ট। এই ডিজিটাল আর্টগুলো আমাদের এই কোর্সের মধ্যে অ্যাভেলেবেল আছে। আমরা এগুলো কম বেশি সবাই মোবাইল ওয়ালপেপার হিসেবে এখন পর্যন্ত ব্যবহার করতাম, রাইট? বাট এগুলো মোবাইল ওয়ালপেপারের বাইরেও ব্যবহৃত হয়, যে ক্ষেত্রে এইটা আপনি একটু বলেন তো এই কাজগুলোর জন্য প্রাইস কীরকম হইতে পারে? ইয়ার সাইনের জন্য যদি $20 হইতে পারে, এইগুলো এক একটা ডিজাইনের জন্য কীরকম প্রাইস দিতে পারে ক্লায়েন্ট? বাংলাদেশে না, বাংলাদেশে বলবে ভাই $200 দিব, বলবে যে $50 দিব, এরকমটা না। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস যদি হয় তখন কীরকম প্রাইস দিতে পারে আপনাদের? অনুমান করতে পারে ভাই 10 লাখ, 20 লাখ, 1 কোটি, 20 কোটি, যার যেটা মনে চায় বলেন। $100 ওকে, ফাইন। আর কেউ? 50 থেকে 100 টাকা। আচ্ছা, এখন এইটাও ডিজাইনের উপর ডিপেন্ড করে। ডিজাইনের যদি ডিটেলস খুব বেশি পরিমাণ হয় আপনার প্রাইস 100-এর উপরে বাড়তে পারে। আমার এক স্টুডেন্ট এরকম একটা ডিজিটাল আর্ট করছে, সে প্রায় $800 মতো চার্জ করছে ক্লায়েন্ট থেকে। যদিও ওটা একটা কন্টেস্ট ছিল freelancer.com-এ, সো ওইখানে সে অনেকজনের মধ্যে থেকে সে উইন হয়েছে, তার রিজিকে ছিল প্রায় $800 মতো উইন হয়েছে। আর সিনারিটা ছিল এরকম যে একটা জঙ্গলের মধ্যে ছোট্ট একটা পন্ড বা ছোট্ট একটা লেক, আর সাথে মেবি একটা মানুষ বা একটা ঘোড়া দাঁড়ানো, অনেক বছর আগের, আমার এক্সাক্টলি মনে নাই। বাট ল্যান্ডস্কেপের জন্য সে প্রায় $800 মতো একটা অ্যামাউন্ট পাইছে। সো এটা কেন? ক্লায়েন্ট ওরকম শৌখিন, তা না হলে তো $800 কখনো দেবে না, প্রায় 80 থেকে 90 হাজার টাকা। আমরা হলে কী বলতাম, এটা তো ফ্রি পাওয়া যায়, বিভিন্ন অ্যাপসের তো পাওয়া যায়, আমি কেন নেব? বাট সেটার মধ্যে অবশ্যই একটা কপিরাইট ইস্যু থাকে, যে ওই যে $800 একটা ডিজাইন করছে, ওই ডিজাইনটা ওনার একমাত্র উনি, এটা ছাড়া অন্য কারো কোনো ইস্যু না, এটা ব্যবহার করতে পারবে না, এরকম তো থাকে, অ্যাভেলেবেল না। বড় বড় পেনগুলো কেন দাম হয়? অবশ্যই ওটার মধ্যে কোনো মিনিং থাকে, অর্থ থাকে, এরকম। তো যাই হোক, সো এই পার্টগুলো হচ্ছে আমাদের ইনশাল্লাহ মানে থাকে আমাদের মডেলগুলোর মধ্যে, যেগুলো হচ্ছে ডিজিটাল আর্ট বলা হয়। তারপর হচ্ছে আমাদের এই যে পার্টগুলো পর্যন্ত ছিলাম, এই পার্টগুলো মূলত আমাদের মেইন পার্টের মধ্যে গ্রাফিক ডিজাইনে আসতেছে। এরপরে হচ্ছে সাব পার্টগুলো থাকে, আর এর সাথে থাকে আমাদের হচ্ছে ইউআই ডিজাইনটা। ইউআই ডিজাইনটা কি? আমাদের কোর্সের নাম হচ্ছে গ্রাফিক
অ্যান্ড ইউআই ডিজাইন। সো এতক্ষণ যা আমি আলোচনা করলাম এটা হচ্ছে গ্রাফিকের আমরা অ্যাভেলেবল পার্ট বলি। ইউআই ইউএক্স এটাও গ্রাফিকের একটা পার্ট, মোশন গ্রাফিক্স এটাও গ্রাফিক ডিজাইনের একটা পার্ট। আবার যদি ব্লেন্ডার বা 3D বলেন এটাও গ্রাফিক ডিজাইনের একটা পার্ট, বাট ওইটা খুব সিনিয়র পর্যায়ের একটা পার্ট। যে গ্রাফিক্স শিখছেন বেসিক বলতে যে এতক্ষণ যেগুলো আমি ডিসক্রাইব করলাম এগুলো বেসিক, কিন্তু এগুলো খুব হাই লেভেলে আছে। এরপরে যদি আপনি সুইচ করতে চান ইউআইতে যান, এরপরে যদি আপনি সুইচ করতে চান মোশনে যান, এরপরে যদি আপনি সুইচ করতে চান আপনি হচ্ছে ব্লেন্ডার বা 3D রেন্ডারিংয়ে চলে যেতে পারেন। বাট আপনার সব ক্ষেত্রে আগে এই গ্রাফিক ডিজাইনটা হচ্ছে বেসিক পার্টগুলো জানা থাকা লাগবে। ইউআইতে কি হয়, এই চালডালা যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন শুরুতে, কিংবা আমি অ্যাপেলের সাইটটাতে যাই, এটা দেখেন ওয়েবসাইটে ওপেন করার সাথে সাথেই বর্তমান ট্রেন্ডটা চলে আসছে 16 প্রো, তারপর হচ্ছে 16 এভাবে কমতেছে, ওয়াচ ক্যাটাগরি আরও কিছু ক্যাটাগরি দেখেন এইভাবে ক্যাটাগরি। সো আমরা এখানে এবং এখানে কিছু স্লাইড পার্ট চলতেছে এবং কিছু ডিসক্রিপশন অ্যান্ড ফুটার পার্ট। এই যে টপ টু বটম যে একটা ডিজাইন দেখলেন বা একটা বিষয় দেখলেন যে এখানে আইফোন 16 বসাইছে, এখানে 16 বসাইছে, এখানে কিছু ওয়াচ বা এখানে আরও কিছু আইটেম, আবার এখানে হচ্ছে স্লাইডারগুলো যাচ্ছে অ্যান্ড এখানে কিছু টেক্সট বা ইনফরমেশন। এই যে ওয়েবসাইটের যে প্রথম লুকটা আপনি দেখলেন এটা হচ্ছে ইউআই পার্ট। ইউআই ইউএক্স এটা হচ্ছে শর্ট ফর্ম। ইউআই এর ফুল ফর্ম হচ্ছে ইউজার ইন্টারফেস, আর ইউএক্স এর ফুল ফর্ম হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। ইউজার ইন্টারফেস নিয়ে যদি বলি, আপনি শুরুতে ওই ডিজাইনের আউটপুট যেটা দেখতে পাচ্ছেন, এখন এখানে লার্মোনে ক্লিক করলে কিন্তু একটা সেকশনে যাবে, বাইতে ক্লিক করলে একটা সেকশনে যাবে, রাইট? এখন এই সেকশনে কীভাবে ক্লিক করে কোথায় যাচ্ছে এটা হচ্ছে আবার তাদের কাছে, ডেভেলপারদের কাছে, কোডিংয়ের মাধ্যমে। এখন এখানে ক্লিক করলে দেখেন এখানে যখন আমি যাচ্ছি ব্লু কালার আসতেছে, রাইট? এবং পপ আপ হচ্ছে, দেখেন একদম একসাথে। ওকে, আবার যদি এখানে যাই, এখানে হচ্ছে স্লাইডারগুলো কীভাবে যাচ্ছে তার মতো করে যাচ্ছে। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় কি, আমি যদি এরকমভাবে ড্র্যাগ করি বা এখানে অ্যারো থাকে, অ্যারোতে ক্লিক করলে এরকম যায় না, অ্যারোতে ক্লিক করলে যায়। এই যে কোথায় ক্লিক করলে কিভাবে যাচ্ছে, কোন পেজে যাচ্ছে, এটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্সের কাজ বা হচ্ছে তাদের ডেভেলপারদের কাজ। আর এই যে পুরো ডিজাইনটা যে দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটা হচ্ছে ইউআই বা হচ্ছে একজন ডিজাইনারের কাজ। এইটা যদি এখন আপনি কাজ করতে চান, আপনার অবশ্যই ডিজাইনের বেসিক জানা থাকা লাগবে যে কোন কালার সাথে কোন কালারটা ম্যাচ করতেছে, কোন ফন্টটা কতটুকু সাইজ দিতে হবে, রাইট? এখন এখানে ওয়াচের থেকে যদি ওয়াচ লেখাটা এত বড় করে দিত, দেখতে কি আদৌ ভালো লাগতো? সো এখানে একটা সাইজ মেনটেনের বিষয় আছে। সো এখন আবার এই ওয়াচ থেকে আবার এই লার্মোর বাটনটা যদি আরও বেশি বড় দিত, দেখতে খারাপ লাগতো না? সো এই যে ডিজাইনের পার্ট, অ্যালাইনমেন্ট, কালার থিওরি, সাইজ বা হচ্ছে ইমেজ কারেকশন, এই সব কিছু বিষয় একজন ডিজাইনার করতেছে, বা এই যে ইউআই পার্টটা ডিজাইনার করতেছে। বাট এটা যখন কীভাবে কাজ করে, কোথায় যাচ্ছে, ইউজারদের জন্য কতটা সহজ হচ্ছে, এটা হচ্ছে ইউএক্স বা হচ্ছে একজন ডেভেলপারদের কাছে। একদমই সহজ ভাষায় আপনাদেরকে বলে দিই। সো এখন বিষয়টা হচ্ছে যে ইউএক্সটা কেন কঠিন। এখন হচ্ছে আমাদের বিকাশ অ্যাপটা ট্রেন্ডে আছে। ওকে, সো আমি ফার্স্টে বিকাশ অ্যাপটা দেখেন, আমি যদি একজনকে টাকা একদম পাঠাইতে চাই কয়টা স্টেপ ফলো করতে হয়। ফার্স্টে আপনি ওপেন করলেন, লগ ইন করলেন, সেন্ড মানিতে ক্লিক করলেন, কাকে দিচ্ছে কয়টা স্টেপ গেল একটু বলেন। ওপেন, লগ ইন, সেন্ড মানিতে ক্লিক, কোন নাম্বার, কত অ্যামাউন্ট, পাসওয়ার্ড, সেন্ড, প্রায় 7টা স্টেপ ডান। এখন যিনি হচ্ছে একদম বকলম ইউজার, সে কি আদৌ এগুলো পারবে? অনেক সময় দেখি যে বিকাশের দোকানে লোকরা বাটন মোবাইল নিয়েছে, ভাই আমাকে একটু সেন্ড মানি করে দেন, বলে না? এখন এই যে 7টা স্টেপ আমাদের জন্য না সহজ, এই যে ইউজার এক্সপিরিয়েন্সটা করছে 7টা স্টেপে, এই 7টা স্টেপ থেকে কোনো কারণে বা কোনোভাবে আপনি যদি এইটাকে 5টা স্টেপে নিয়ে আসতে পারেন, বিকাশ মার খেয়ে যাবে, বিকাশ আর মার্কেটে এক্সিস্ট করবে না। কারণ এটা কি ক্লায়েন্টের জন্য সহজ। ক্লায়েন্ট এটা 7টা স্টেপে গিয়ে টাকা সেন্ড করতেছেন, আর এখানে আপনি 5টা বা 4টে স্টেপে অলরেডি টাকা সেন্ড। আমার জন্য সহজ না?
বা যিনি একদম খুব বকলম, ভাই এখানে যান, এখানে ক্লিক করেন, কয় টাকা দেবেন, পাসওয়ার্ড দেন, শেষ। তো তখন হচ্ছে বিকাশের সাথে একটা অবস্থা টক্কর চলবে, এক পর্যায়ে গিয়ে দেখবেন যে বিকাশ আর নাই, কারণ আপনি ইউজারদের জন্য এক্সপিরিয়েন্সটা সহজ করে দিচ্ছেন। এই যে এক্সপিরিয়েন্সের বিষয়টা, এটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্সদের কাজ। এখন একটা বিষয় বলেন, এই যে এখানে আইফোন 16টা এর যদি আমি এখন কিনতে যাই, আমার এখানে কমসে কম 10-12টা স্টেপ যেতে হবে। বাইরে ক্লিক করলাম, দেখেন এখানে হচ্ছে কত মডেল দরকার, কোন কালার দরকার, তারপর হচ্ছে কত স্টোরেজ, এটার পরে আরও অনেকগুলো স্টেপ আছে। তারপরে গিয়ে হচ্ছে আমার প্রোডাক্টটা আমি কোন শপ থেকে নিতে চাই, অনলাইন ডেলিভারি বা হচ্ছে কোনো শপ থেকে নিতে চাই, এরকম আরও অনেকগুলো প্রসেস আছে। বাট আপনি যখন চালডালা যাবেন, কোনো একটা প্রোডাক্ট কিনে নিচের ফিশ গেলাম, কী দরকার, চিকেন দরকার, ওকে ফাইন, চিকেন ক্লিক করলাম, কত কেজি দরকার বা কোনটা দরকার, অনেকগুলো ক্যাটাগরি যদি আছে, আমি এটা ধরলাম। আপনি যদি প্লাস করতে মনে হয় কয় ব্যাগ দরকার, 2 ব্যাগ 3 ব্যাগ, ওকে। দেন হচ্ছে মেবি আমার লগ ইন থাকা লাগবে, লগ ইন নাই, এটা তো চলে আসার কথা। আচ্ছা প্লাসে, আচ্ছা মেবি লগ ইন করতে হয়, আই ডোন্ট নো, চাল ডাল কোনো ব্যবহার করি নাই। বাট এটা লগ ইন করলে আমি যতটুকু জানি যে এখানে ওইভাবে থাকলে হচ্ছে আপনার এটা, এই যে সরি, বাইনাতে যান, পেমেন্ট দেন, প্লেস অর্ডার, শেষ। আপনার প্রোডাক্ট কিন্তু আপনার হাতে চলে আসবে। যদি হয়তো আরেকটু ডিটেলস দিতে হতে পারে, অ্যাপেলের তুলনায় এটা কিন্তু আমাদের কাছে একটু সহজ, ইউজার এক্সপিরিয়েন্সটা সহজ। সো এই ইউজার এক্সপিরিয়েন্সটার কাজটা হচ্ছে একজন, মানে এই যে সহজ করে তোলা একজন ইউজারের কাছে, এটা হচ্ছে ইউএক্স ডিজাইনারের পার্ট। আর ইউআইটা কি, এই যে ওভারঅল যে ডিজাইনটা দেখতে পাচ্ছি, এই ডিজাইনের কাজটা হচ্ছে একজন ইউআই ডিজাইনারের কাজ। বিষয়টা আমি ক্লিয়ার করতে পারছি। গ্রাফিক ডিজাইনটা হচ্ছে বেসিক, কালার কীভাবে কাজ করে, কোন কালার সাথে কোনটা বানানো যায়, ফন্টগুলো কীভাবে কাজ করে, শেপগুলো কতটুকু রাখতে হয়, এই ওভারঅল বেসিক, যেগুলোর মধ্যে বেসিকের মধ্যে কিন্তু অ্যাডভান্সগুলো দেখলাম আমরা, লোগো ডিজাইন বা হচ্ছে ব্যানার ডিজাইন বা হচ্ছে প্যাকেজিং ডিজাইন, এগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজ। ওগুলো যদি জানা থাকে তাহলে আপনি হচ্ছে ইউআই বা ইউএক্সটা ইজিলিভাবে করতে পারবেন। হ্যাঁ, এখন বলতে পারেন ভাই আমার তো জানা নাই, আমি কি ইউআইতে করতে পারবো? হ্যাঁ করতে পারবেন, বাট এটা করতে হলে আপনার কিন্তু ডিজাইনটা আগে একটু টাচ দেওয়া লাগবে, কারণ এখানে কোন কালার হবে আপনি জানেন না, আপনি মন মতো করে একটা কালার দিয়ে দিলেন, কীভাবে ফন্টগুলোকে ডাউনলোড করে কাজ করতে আপনার জানা নাই, আপনি এটা আবার শিখতে হবে। বাট আপনি যদি গ্রাফিক্সটা শেখা থাকে, আপনি কিন্তু ইজিলিভাবে কাজ করতে পারবেন। যেমন ভাইজানদের মেবি কোডিং, সো ওইখানে যদি আপনার ফন্ট নিয়ে আইডিয়া না থাকে, একটু ঝামেলা হয় না, সাইজটা নিয়ে বা কালারটা নিয়ে যদি আইডিয়াটা ভালো না থাকে। আপনাদের মধ্যে অনেকে হোমওয়ার্ক দেয় না মিরাজ ভাই, যে একটা ওয়েবসাইট ডিজাইন করে দাও, অনেকে দেখবেন যে ভালো, হ্যাঁ অনেক ভালো হয়, আবার অনেকটা খারাপ হয়। খারাপটা কেন হয়? এই কালার আইডিয়া নিয়ে জানা নেই, ফন্টটা নিয়ে জানা নেই, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের গ্রাফিক্সটা আগে থাকে। ওকে, এরপরে হচ্ছে আমাদের পার্টটা কি, আমাদের পার্ট হচ্ছে মোশন গ্রাফিক্স। মোশন গ্রাফিক্সটা কি, এই যে আমরা ব্যানার ডিজাইন করি, গোজায়ান বা হচ্ছে আপনারা যদি এই কেএফসির ডিজাইনই বলেন, দেখি একটু মোশন পাই কিনা, থাকার কথা। এটা ইউটিউবে চলে আসতেছে, আচ্ছা একটু প্লে করে দেখি, মোশনটা আপনার একটু আইডিয়া বুঝতে পারবেন আর কি। এটাও কিন্তু একটা মোশনের কাজ, এই যে অ্যাডটা যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা মোশনের কাজ। ছবি বা লেখা এই যে এরকম পাবে, রাইট, সার্কেলগুলো ঘুরতেছে, এটা পজ করা। এটা যদি আমরা একটা স্থির চিত্র হিসেবে ধরি, আমি একজন ডিজাইনার, আমি ফার্স্ট কি করলাম, সার্কেলগুলো ক্রিয়েট করলাম, অ্যান্ড ক্লায়েন্ট থেকে ইমেজটা নিয়ে এখানে বসাইলাম, আমার ডিজাইনের কাজ শেষ। মোশন ডিজাইনার কি করবে, আমার থেকে এই ফাইলটা নিবে, এই ফাইলটা নিয়ে এখন এটাকে কীভাবে নাড়াচাড়া করানো যায় সেটা হচ্ছে তার কাজ। সেও গ্রাফিক্সের হয়ে তারপর কাজ করতেছে। একবার যদি একদম খোলাসা করে বলি, মোশন গ্রাফিক্স ছাড়া জিরো ওই সেক্টরটাতে, কারণ গ্রাফিক্স ছাড়া মোশন সম্ভব না।
এই যে যেটা এক্সপিরিয়েন্স দেখলেন এখানে যে আসছে আবার চলে গেছে, আবার এখানে দেখেন এগুলো কিন্তু অবশ্যই ব্যাকগ্রাউন্ডে কোনো একটা কালার ছিল, এমনিতে কিন্তু সাদা বা হোয়াইট এরকম যে কোনো কিছু কালার থাকতে পারে, সেটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে, দেন এরকম একটা ফরম্যাটের ছবিটাকে রাখা হয়েছে। এই দেখেন টেক্সটগুলোকে নিয়ে আসছি, কালারটা নিয়ে আসছি, পিছনে একটা চিকেনের ছবিটা এবং ওইখানে একটা লোগো আর একটা স্টার দেওয়া, এই পুরোটা একটা ডিজাইন। এখন আমি যদি ব্যানার ডিজাইন হিসেবে এটা ফেসবুকে পোস্ট করি চলবে না? চলতে কথা শুধু ব্যানার। হ্যাঁ ব্যানার হিসেবে চললো, ওকে ফাইন। এখন এটাই যখন একজন মোশন গ্রাফিক ডিজাইনার নিচ্ছে, সে তার মতো করে মোশন অ্যাড করতেছে, মানে স্থিরটাকে একটু নাড়াচাড়া ভাব দিতেছে। তো নাড়াচাড়া ভাব দিয়ে এটা কি করলো, এই যে চিকেনগুলো হিলতেছে, এটা হচ্ছে একটু পপ আপ হচ্ছে, আবার নিচে চলে আসছে, মোশন শেষ। বাট এটার জন্য কিন্তু তার ডিজাইনটা প্রয়োজন হয়েছে। ডিজাইনার থেকে ডিজাইনটা নিতে হয়েছে। হ্যাঁ, এখন মোশন গ্রাফিক্স ডিজাইনার যদি অবশ্যই একজন ডিজাইনার হয়, সে নিজে করে নিতে পারবে। আর একজন মোশন গ্রাফিক ডিজাইনার অবশ্যই একজন ডিজাইনারই হয়, তাছাড়া মোশন গ্রাফিক্সে যাওয়া যায় না। প্রত্যেক মোশন গ্রাফিক ডিজাইনার একজন ডিজাইনার, কিন্তু প্রত্যেক ডিজাইনার মোশন গ্রাফিক ডিজাইনার হয়ে যায়। প্রত্যেক খার কি যেন একটা আছে ডায়লগ, সায়েন্স ব্যাকগ্রাউন্ড কে আছেন? প্রত্যেকটা অন্য নয়। একটা ডায়লগ আছে যে প্রত্যেক খার না, আবার প্রত্যেক খার কি যেন একটা আছে, ওরকমটা হয়ে গেল আর কি, যে প্রত্যেক মোশন গ্রাফিক্স ডিজাইনার একজন ডিজাইনার, কিন্তু প্রত্যেক ডিজাইনার একজন মোশন গ্রাফিক্স ডিজাইনার না। আচ্ছা আমার কাছে সব ডাক্তারি মানুষ, কিন্তু সব মানুষ ডাক্তার না। ওটা তো আবার বললে মারামারি লেগে যাবে। আচ্ছা, এই যে বিষয়গুলো আমরা দেখলাম বা শিখলাম, এখন আমাদের মাথায় একটা কমন নাম ঢুকে, ভাই ফ্রিল্যান্সিং করবো। বাট ফ্রিল্যান্সিং কোনো বিষয় না, এটা কোনো কোর্স না। ফ্রিল্যান্সিং হচ্ছে একটা মাধ্যম, স্কিলে পারদর্শী, এই স্কিলটা কোনো একটা ক্লায়েন্টের দরকার, আপনি অর্থ এবং সময়ের বিনিময়ে আদান প্রদান করতেছেন, এই বিষয়টা হচ্ছে ফ্রিল্যান্সিং। আরও সহজভাবে বুঝাই, আপনি এখন একজন ফটোগ্রাফার, আপনি ছবি তুলতে পারেন। আমার একটা বিয়ের অনুষ্ঠান আছে, আমি আপনাকে হায়ার করলাম, ভাই তুমি আমাকে ছবি তুলে দিয়ে যাও, এক রাতের জন্য তোমাকে আমি 15,000 টাকা দিব। আপনি এক রাতের জন্য আসলেন, ছবি তুলে দিয়ে গেলেন, আপনি আপনার শ্রম, আপনি আপনার মেধা দিলেন, আমি কি দিলাম আপনাকে? টাকা দিলাম। এই যে মাধ্যমটা হয়েছে, আপনি কি সেল করতেন? আপনার স্কিল। আমি কিন্তু চাইলে ছবি তুলতে পারবো না, ক্লায়েন্ট যদি নিজে ছবি তুলতে পারতো 15,000 টাকা কিন্তু দিত না। ঠিক তেমনিভাবে আমার একটা লোগো দরকার, আমার একটা বিজনেস কার্ড দরকার, বা আমার একটা ফ্লায়ার দরকার, যে জানে আমি তার কাছে যাব, সে কি করবে, সে এই বিষয়ে জানে, সে আমাকে ওই সার্ভিসটা দিচ্ছে আর আমি তাকে টাকা দিচ্ছি। এই যে দুই পক্ষের মধ্যে যে লেনদেনটা হচ্ছে, ভার্চুয়াল হোক বা হচ্ছে রিমোট হোক বা যেভাবে হোক, দুই পক্ষের মধ্যে যে লেনদেনটা হচ্ছে, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং। এটা কিন্তু কোনো কোর্স না। এইটা করতে হলে আপনাকে অবশ্যই একটা নির্দিষ্ট স্কিল হইতে হবে, সেটা যে কোনো স্কিল হইতে পারে, গ্রাফিক্স, ডিজিটাল মার্কেটিং, ওয়েব, যে কোনো কিছু হইতে পারে। আপনি এটা ছাড়া কোনো কিছু ফ্রিল্যান্সিং করতে পারবেন না। সো এটার জন্য কিছু মার্কেট প্লেস দরকার। এখন আপনি ক্লায়েন্ট কোথায় পাবেন? আপনি কি রিক্সা একটা নিয়ে মাইকিং করতে থাকবেন যে আমি ডিজাইনার, আমার কাছে আসো কাজ করতে, এরকম কিছু? অবশ্যই না। এইগুলোর জন্য কিছু মার্কেট প্লেস থাকে, যেরকমটা হচ্ছে freelancer.com, ফাইবার, আপওয়ার্ক বা ফেসবুক বা লিঙ্কডইন বা ইনস্টাগ্রাম। এইগুলো প্রত্যেকটা নিজস্ব এক একটা মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসগুলো থেকে ক্লায়েন্টকে নিয়ে আসতে হয় বা ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করতে হয়, কারণ আপনার আমার মতো লাখ লাখ সেলার এখানে আছে যারা তাদের সার্ভিস সেল দিচ্ছে, বাট অল্প। তো তাদের মধ্য থেকে আপনাকেই কেন ক্লায়েন্ট হায়ার করবে, সেই বিষয়টা নিয়েও আমাদের এই কোর্সে ডিসকাস হয়। সো এই মার্কেট প্লেসগুলো থেকে হচ্ছে আমরা এই আমাদের স্কিলগুলোকে সেল করি এবং ক্লায়েন্ট থেকে টাকা নেই। এই হচ্ছে লেনদেন ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিংয়ের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম আর একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকামটা কি? যে কোনো কাজ নাই, কোনো টাকা নেই, মানে আপনি কাজ করবেন না, টাকা পাবেন না, এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। আপনি কাজ করতেছেন ক্লায়েন্টের জন্য, ক্লায়েন্ট আপনাকে টাকা দিচ্ছে। আর প্যাসিভ ইনকামটা কি? এটা হচ্ছে আপনার কিছু কাজ আপনি একটা মার্কেট প্লেসে উঠায় রাখলেন, উঠায় বলতে সেখানে আপনার অ্যাকাউন্টে অ্যাড করে রাখলেন। এখন ওই মার্কেট প্লেসে ক্লায়েন্ট এসে তার যেটা প্রয়োজন সে ওইটা ওইখান থেকে কিনে নিয়ে যাচ্ছে, আপনার সেখানে আর কোনো মাথা ব্যথা নাই।
আপনি এককালীন জন্য কিছু আইটেম সেখানে উঠায় রাখছেন, ক্লায়েন্ট এসে সেখানে, যেমন আমাদের সিভি প্রয়োজন হয়, তো আমরা সিভি বিভিন্ন জায়গা থেকে টেমপ্লেট ডাউনলোড করে ব্যবহার করি। এই যে টেমপ্লেটগুলো যে একটা সাইডে আপলোড করা, সেটা হোক গুগল বা যে কোনো সাইড, তো এই যে আমরা ডাউনলোড করে আমরা আমাদের মতো করে ডিজাইন করে নিচ্ছি। কোনো না কোনো ডিজাইনার তো অবশ্যই এই টেমপ্লেটটাকে ডিজাইন করছে, রাইট? সো সে তার অ্যাকাউন্টে এভাবে করে আপলোড করে রাখছে, আমরা কি করতেছি, আমাদের প্রয়োজন সেখান থেকে আমরা ডাউনলোড করে নিয়ে কাজ করতেছি। যতবার করে ডাউনলোড করতেছি ততবার একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট ওই ডিজাইনারের অ্যাকাউন্টে কি জমা হচ্ছে, লাইক সেটা $1, লাইক সেটা $5। একবার ডাউনলোড হয়েছে, $5 তার অ্যাকাউন্টে চলে গেছে। বা ডিজাইনার কিন্তু ওই ডিজাইনটা একবারই আপলোড করে দিছে, বারবার কিন্তু সেখানে কাজ করার প্রয়োজন নেই এককালীন সময়ের জন্য। আর অ্যাক্টিভ ইনকাম কি, ক্লায়েন্ট আসছে, ক্লায়েন্টের একটা সিভি দরকার, তার ইনফরমেশন আমি তাকে একদম লাইভ একটা সিভি বানিয়ে দিলাম, ক্লায়েন্ট আমাকে টাকা দিল, আমি তাকে কাজ দিয়ে দিলাম, শেষ। এই সিভিটা শুধুমাত্র তার জন্য। এখন আমি হ্যাঁ না করি, আমার ইনকাম নেই, বাট ওই যে টেমপ্লেট রেডি করে রাখছি, সে এটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবে। সো ওইটা হচ্ছে আমাদের প্যাসিভ ইনকাম। আর এই যে আমি লাইভ যে কাজটা করতেছি শুধুমাত্র নির্দিষ্ট ক্লায়েন্টদের জন্য বা নির্দিষ্ট ইনফরমেশন দিয়ে, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ইনকাম। বিষয়টা ক্লিয়ার? এর মধ্যে একটা পার্ট থাকে আউটসোর্সিং। আউটসোর্সিং নিয়ে আমরা সবাই শুনছি, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং। ভাই আমি আউটসোর্সিং করতে যাচ্ছি, কেউ শোনেন নাই? আউটসোর্সিং নিয়ে তো ফ্রিল্যান্সিং আমাদের মুখে কমই নাম থাকে, আউটসোর্সিং নিয়ে একটু বেশি নাম থাকে। আবার আউটসোর্সিং নিয়ে অনেক নাটকও আছে, মোশাররফ করিমের, আফরান নিশোর নাটকও আছে। কিন্তু আসলে আউটসোর্সিংটা কি, এটা একটু বোঝা দরকার। ফ্রিল্যান্সিংটা কি আর আউটসোর্সিংটা কি? আউটসোর্সিংটা বললাম যে ক্লায়েন্ট আর হচ্ছে আমি, মাঝখানে কোনো কিছু নাই। আউটসোর্সিংটা হচ্ছে ক্লায়েন্ট, আমি, ক্লায়েন্ট বললো যে আমাকে বললো তার 20টার লোগো ডিজাইন করা লাগবে, ওকে। আমি বললাম ঠিক আছে, তোমাকে আমি করে দিচ্ছি। তার সাথে ডিল হয়েছিল কার? আমার। এখন আমার পক্ষে 20টা ডিজাইন করা সম্ভব না, আমি ডিজাইনে পারি না, আমি ওয়েব সেক্টরের মানুষ। আমার আন্ডারে আপনারা আছেন, আমি আপনাদের কি বললাম, ভাই আপনারা 5টা করে আমাকে লোগো ডিজাইন করে দেন, এই আপনাকে টাকা দিব। ক্লায়েন্ট থেকে মনে করুন যে আমি 1000 টাকা নিয়েছি, আর আপনাদের মধ্যে আমি 500 টাকা বন্টন করে দিলাম। আপনারা ফ্রিল্যান্সিং করতেছেন কার সাথে? আমার সাথে। আপনারা কিন্তু ক্লায়েন্টকে চিনেন না, জানেন না যে এটা আসলে ক্লায়েন্টের কাজ না আমার কাজ। হ্যাঁ, সো আপনাদের ফ্রিল্যান্সিংটা হচ্ছে আমার সাথে, আর আমার ফ্রিল্যান্সিং হচ্ছে তার সাথে। সেও কিন্তু জানে না সে ওনাদের থেকে ডিজাইনটা নিচ্ছে। বাট এই যে এই 3 জনের মধ্যে আমি যে ব্যক্তি, আমি আউট জায়গা থেকে সোর্স করে নিয়ে আসতেছি। সো আমি করতেছি আউটসোর্সিং, আপনি করতেছেন ফ্রিল্যান্সিং, উনিও করতেছেন ফ্রিল্যান্সিং, বাট আমি মাঝখান থেকে করতেছি কি, আউটসোর্সিং। মানে আমি তো নিজের সোর্স হিসেবে কাজ করতেছি না, আমি আদার্স সেক্টর থেকে সোর্স নিয়ে এসে কাজ করে নিচ্ছি। এটা হচ্ছে আউটসোর্সিং। সো যারা বলে যে আউটসোর্সিং শেখানো হয় বা আউটসোর্সিং করে কাজ করানো হয়, এটা একদম ভাববেন যে কোনো জালিয়াতি পার্ট আছে অথবা কোনো ফেক। আউটসোর্সিংটা পার্টটা বুঝিয়ে দিলাম। এখন কি করতেছে, ক্লায়েন্ট থেকে সে তার কাজ নিচ্ছে। এখন আমার মার্কেট প্লেসে আমার অ্যাকাউন্টে কিন্তু ক্লায়েন্ট অভাব নাই। এখন আমিও যে বললাম যে মাছ একজন দিয়ে যাচ্ছে, এটা কিন্তু ওই ঘটনাই ঘটতেছে, তাই না? বাট আপনি যদি এখন freelancer.com-এ কীভাবে কাজ করতে হয়, কীভাবে কাজ পাইতে হয়, এটা যদি জানেন আপনার জন্য ভালো না? আপনার মন চাইলে কাজ করলেন, মন চাইলে না কাজ করলেন না। বাট আমার আন্ডারে যদি থাকেন, এই তোমার কাজ করতে হবে, কাজ দাও না কেন? কারণ এখান থেকে আমি প্রেশার পাচ্ছি। তার কাছে ডেডলাইন আমার 7 দিন, আমি আপনাকে বলবো 4 দিনে আমাকে কাজ করে দেন। অবশ্যই লিমিট থাকে। সো তার কাছ থেকে আমি 7 দিন পাওয়া সত্ত্বেও আমি আপনার থেকে 4 দিন করে নিচ্ছি। কেন? কারণ যদি রিস্ক বাকি বুঝি নেই, হ্যাঁ হইতে পারে। এখন আপনাদের মধ্যে অসুস্থ হইতে পারে, ওইটার মধ্যে আমি আপনাদেরকে দিলাম, বাট আপনারা তো জানেন না যে 7 দিন করতে হয়। আপনারা জানেন 4 দিন ডেডলাইন, 4 দিনে করতে হবে। তখন আপনারা কি করবেন, ভাই একটু রিকোয়েস্ট, ভাই আমার অসুস্থ, ভাই পারি নাই, একটু সময় দেন। না না করা যাবে না, এক্ষণ করো। আর যাও তোমাকে 2 ঘন্টা সময় বাড়াই দিলাম, এই ক্লায়েন্টকে হাতে পায়ে ধরে বাড়ানো যায় কিনা। তখন এই একটা সমস্যা হয়ে যায়। এটা করে আসিস, যখন স্টুডেন্ট ছিলাম এটা করে আসি। তারা হচ্ছে ফাইবারের ডিজাইনার ছিল, তারা তাদের বিজনেস নিয়ে ব্যস্ত, এখন ওইটা হ্যান্ডেল করবে কীভাবে। সো ওইখান থেকে তারা কাজ নিত, ওই কাজ নিয়ে হচ্ছে আমি হচ্ছে তাদেরকে কাজ করা দিতাম আর কি।
ভাই 5 মিনিট। তাহলে আমি ওযু করি তোমরা হ্যাঁ ঠিক আছে, ওযু করে না আমি শেষ করে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের আউটসোর্সিং পার্টটা, আর হচ্ছে ফ্রিল্যান্সিং পার্টটা। কেউ যদি আপনাকে বলে যে ভাই আয় তোরা আউটসোর্সিং শিখাই, আপনি তাকে বলবেন ভাই তুমি আগে আসো, আমি তোমাকে ফ্রিল্যান্সিং শিখাচ্ছি। আপনি সত্যি তাকে আগে জিজ্ঞেস করেন যে বলো তো আউটসোর্সিংটা কি, কিন্তু সে আপনাকে অ্যাপ্রোচ করতে হয় যে তোমাকে আমি আসো আউটসোর্সিং শিখা দিচ্ছি, কিন্তু সে নিজে যায় না, তার নিজেরই অ্যাকাউন্ট নাই, সে নিজেও ইনকাম করে না। তো এটা কেন বলতেছে, আমাদের চারপাশে এরকম ভরে গেছে। জাস্ট আপনাকে বলবে ভাই আসো, কিছু করা লাগবে না, তুমি খেলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করো বা ভর্তি হও, বাকি তোমার টাকা এমনি ইনকাম হবে। ওই যে মাঝখানে একটা দেখছিলাম যে তুমি আসো, তুমি আরো 3 জনকে ভর্তি করো, ওই 3 জনকে বলো আরো 3 জনকে ভর্তি করাইতে, এরকম একটা প্রসেস চলতেছে। এখনো তুমি মার্কেটে চলো, এইভাবেই হচ্ছে চেইন অফ কমান্ডের ধান্দা চলতেছে। মানে আপনার হচ্ছে অবস্থা খারাপ, আপনার লেজ কাটা পড়ছে, কারণ বাকিদের লেজ কাটতে হবে কীভাবে সে দায়িত্ব হচ্ছে শিখায় দেয়। বাট আপনি যদি কোথাও ইনস্টিটিউটে না শিখেন, একটা বেশি খেয়াল রাখবেন, আপনি যার থেকে শিখবেন বা যে প্রতিষ্ঠান থেকে শিখবেন, ওই প্রতিষ্ঠানের ভ্যালু কীরকম, বা ওই প্রতিষ্ঠান থেকে যারা শিখতেছে তাদের সাকসেসটা কীরকম। আপনার হালাল টাকা আপনি যে কোনো জায়গা থেকে শিখতে পারেন, এটার মধ্যে কোনো ধরাধস্তি নাই। বাট যার থেকে আপনি শিখতেছেন সে আদৌ মার্কেট প্লেসে কাজ করতেছে কিনা, বা আপনি যে তার থেকে যে বিষয়গুলো শিখতেছেন সে এই বিষয়গুলো নিয়ে এক্সপার্ট কিনা। অনেকে আছে, অনেক মেন্টর 8-10 বছরের এক্সপিরিয়েন্স, বাট তার এই একটা মার্কেট প্লেস অ্যাকাউন্ট নাই। আমার নিজেরই আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে, কিন্তু আমি কাজ করি না। ফ্রিল্যান্সারে আছে, সে আদিকালে কাজ করছে, এখন কাজ নাই। ফাইবারে যদি দেন, ফাইবার আপনাকে কত কাজ লাগে আপনি দেখা দিতে পারবেন। আমি এটা কেন বললাম, কারণ আমি আপ টু ডেট আছি, মার্কেটের সাথে সম্পর্ক। আমি যদি আপ টু ডেট না থাকি, আমি তো আপনাদের ইনফরমেশন দিতে পারবো না। কারণ 2 দিন আগে যারা আমরা 8-10 বছর আগে এনআইডি কার্ড ভেরিফিকেশন চাইছে, আমরা আবার এনআইডি কার্ড নিয়ে ভেরিফিকেশন করতে হয়েছে। এখন আমি যদি এই বিষয়টা না জানি, আমি আপনাদের কীভাবে দিব আপলোড বা আপডেট দিব কীভাবে? আপনি রিজিকের তাগিদে একটা কাজ পেয়ে গেছেন, কীভাবে হ্যান্ড ওভার করতে আমি তো নিজে জানি না, আমি আপনাকে শেখাবো কীভাবে? তখন আপনি সাপোর্টটা আমার থেকে পাবেন না, সাপোর্টটা পাবেন আরেকজনের কাছ থেকে। দেখা সেও আপনার মতো একজন স্টুডেন্ট, আমার কাছে তো জানো নাই কী দিব আপনাকে। সো এই জন্য আপনি যার থেকে শিখতেছেন সে আদৌ মার্কেটে কাজ করে কিনা, বা সে আদৌ এই বিষয়ে কতটা এক্সপার্ট, সেটা একটু ঘাটায় দেখে নেবেন। এটা আপনি যে কোনো জায়গায় যান, অবশ্যই আপনাকে এটা বলবে যে এই যে আপনার মেন্টরের ইনফরমেশন, এই যে মেন্টরের প্রোফাইল, যে কোনো প্রতিষ্ঠান যান এটা দিতে বাধ্য। আর যদি এরকম না দেয়, তাহলে ভেবে নেবেন যে রং নাম্বার। সো এই ছিল আজকে আমাদের টপিকস। থ্যাংক ইউ। কোনো কোশ্চেন আছে বলতে পারেন। গ্রাফিক নিয়ে যেহেতু আমরা কথা আলোচনা করলাম, গ্রাফিক নিয়ে কোনো প্রশ্ন আছে? খায় না মাথাতে, বুঝতে পারছেন আপনারা কিছু? আচ্ছা, গ্রাফিক্সের জন্য আমরা সফটওয়্যার ইউজ করি 2টা, একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর। আরও 2টা কাজ দেখাই, ওটা আমি একটু দেখাই নাই। এটা তো দেখাইলাম এই ডিজাইন, এগুলো হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া ডিজাইন, যেটা হচ্ছে ব্যানারের মধ্যে পড়ে। আরেকটা যেটা ডিজাইন আমরা দেখতে পাই সব থেকে ইউনিক, খুব সুন্দর, আমরা বলি না দোস্ত আমাকে একটা ছবি এডিট করে দেয় এরকমভাবে বা এরকমভাবে। সো এইগুলো হচ্ছে ম্যানিপুলেশন ডিজাইন, এগুলো হচ্ছে থাকে, কারণ এগুলো এখন সব ট্রেন্ডি, এগুলো আগে ছিল না, থাকলেও খুব কম ছিল, এখন হচ্ছে ট্রেন্ডি চলতেছে। সো এই যে আপডেটেড মডেলগুলো কিন্তু আমাদের এই পার্টে থাকতেছে, আমরা দেখাচ্ছি। যেটা হচ্ছে এই কাজগুলো হচ্ছে আমরা ফটোশপ দিয়ে করি, আর যে লোগো পার্ট বা এই বিষয়গুলো সেগুলো হচ্ছে আমরা ইলাস্ট্রেটর দিয়ে করি। এখন এটার জন্য আমাদের মিনিমাম কম্পিউটারের কনফিগারেশন লাগে, মিনিমাম আপনার 4 GB যদি ডেস্কটপ হয় 4 করতে পারেন, আর ল্যাপটপ যদি হয় 4 GB একটু হ্যাং করবে। আপনি শিখতে পারবেন কিন্তু কাজ করে মজা পাবেন না। 8 GB র্যাম যদি হয় মোটামুটি আপনার স্মুথলি রান করাতে পারবেন। যেমন এটার মধ্যে যদি 4 GB র্যাম ছিল, পরে আমি আপডেট করেছি, আমি যখন শিখছি এটা দিয়ে শিখছি, এটার মধ্যে 4 GB র্যাম ছিল। 4 GB র্যাম দিয়ে মানে কি হয়, ফাইল ওপেন করতে একটু সময় নেয়, একটু রেন্ডার হইতে সময় নেয়, র্যামের উপরে একটু প্রেশার পড়ে বেশি। সো র্যামটা আপনার যত বেশি ভালো থাকবে, হ্যাঁ সময় নেয়। এখন র্যামটা যদি আপনার 32 GB থাকে, ফটোশপ 1 ক্লিকে ওপেন। এখন র্যাম যদি 4 GB থাকে, 2 মিনিট 3 মিনিট সময় নেবে, এতটুকুই পার্থক্য। কাজ করতে একটু সময় লাগবে এতটুকুই, বাট মিনিমাম 4 GB। আর হচ্ছে Core i3 হইলে হচ্ছে ভালো হয়, যেমন এটার মধ্যে Core i3 চলতেছে। আর আরেকটা বিষয় হচ্ছে গ্রাফিক্স কার্ড লাগবে, এটা কখনো না।
মানে গ্রাফিক ডিজাইন শিখতে হচ্ছে গ্রাফিক্স কার্ড লাগবে না, জাস্ট একটা ভালো র্যাম, হার্ড ডিস্ক যদি থাকে এসএসডি লাগিয়ে নিতে পারেন। এখন তো এসএসডি চলতেছে, সলিড ড্রাইভ, সো এটা ভালো হয়। আর যদি নতুন পিসি বানিয়ে নিতে চান এটা আরও ভালো হয়, ল্যাপটপ থেকে আপনি ডেস্কটপ বানান। কারণ ল্যাপটপ এখন বর্তমানে গ্রাফিক্সের জন্য কিনতে গেলে 60 থেকে 70 হাজার টাকা, তা ভালো পাওয়া যায় না। 60-70 হাজার টাকাতে আপনি দিব্যি পুরো মানে একদম স্মুথ একটা ডেস্কটপ পাবেন। এত লাগবে না, 50 হলে আপনি হচ্ছে একটা বাজেট পাবেন। এগুলো ভাই আপনার জন্য ইনভেস্টমেন্ট। এরকম হতে পারে, ওই যে একটা এক্সাম্পল দিলাম একটা স্টুডেন্টের, এক কাজে আপনার হচ্ছে সব উঠে যেতে পারে। আপনার কাজের জন্য যদি ইনভেস্ট না করেন আপনার তো করতে পারবেন না। এখন আপনার কাজের জন্য যন্ত্রপাতিই নাই, আপনি কাজ করবেন কীভাবে? আপনার কাছে হাতিয়ারই নেই, অস্ত্র নেই, আপনি যুদ্ধে যাবেন কীভাবে? আপনি হাত দিয়ে মারবেন, সে আপনাকে তাওয়ার দিয়ে এক কোপ দিয়ে মেরে ফেলবে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকে বলেন। আর আমার সম্পর্কে যদি আরও বেশি বিস্তারিত জানতে প্রয়োজন হয়, আমার ইমেল দেওয়া আছে info.rakibvalley@gmail.com, অথবা আমার যত প্রকার যে ফাইবার বলেন বা যাবতীয় কিছু বলেন rakib_gfx দিয়ে সার্চ করলে আমাকে হচ্ছে পেয়ে যাবেন। সব কিছু আমার হচ্ছে এই নামে দেওয়া। সো আপনার যদি কন্ট্যাক্ট করতে প্রয়োজন হয় আপনি হচ্ছে এটাতে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আর কোনো কিছু জানতে হলে বলেন, আমি হচ্ছে বলে দিচ্ছি। তারপর হচ্ছে আমরা সবাই একটু নামাজে যাই। বলেন, কারো কোনো প্রশ্ন? যে কোনো প্রশ্ন, গ্রাফিক নিয়ে যে হইতে হবে এরকম না, অন্য কোনো সাইড নিয়ে বলেন, যদি আমার জানা থাকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, এই যে আমরা বয়ান করলাম 1 ঘন্টার মতো প্রায়, গ্রাফিক্সটা কি এতটুকু কি আমি আপনাদেরকে বুঝাতে পারছি? আমি তো আর্ট ইলাস্ট্রেশন এগুলো জানি না, আমি কি গ্রাফিক ডিজাইন করতে পারবো কিনা? এখানে কি আমি এখন পর্যন্ত একটা কিছুতে বলছি যে আমার এটা করতে হলে আর্ট জানা লাগবে, এটা করতে হলে আমার এরকম প্রিভিয়াস এক্সপিরিয়েন্স লাগবে? আমি আগে ভাবতাম যে গ্রাফিক্স করতে হলে মনে হয় যে আমার ছোটোকালে যে ড্রয়িং করছি, রং তুলে দিয়ে, এগুলো মনে হয় এক্সপিরিয়েন্স থাকতে লাগবে। বাট এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি শুধুমাত্র কম্পিউটার কীভাবে অপারেট করতে হয় এতটুকু জানেন, আপনি আমাদের যে কোনো কোর্স দিব্যি করতে পারবেন। হোক সেটা ফুল স্ট্যাক, হোক সেটা গ্রাফিক্স, হোক সেটা মোশন, হোক সেটা ডিজিটাল মার্কেটিং। এখন আপনি চুজ করেন যে আপনার জন্য কোনটা ভালো হবে। এটার জন্য সেমিনার আমরা 20-25 হাজার টাকা বিভিন্ন কোর্সে ভর্তি হই, দেখা যায় 2-3টা ক্লাসের পরে দেখা যায় এটা তো আমার ভালো লাগতো না, এটা আমার জন্য ভালো লাগে, কোডিং, HTML, CSS এগুলো আমার কাছে ভালো লাগে না, এই কালার টালার এগুলো ভালো লাগে না, এই বুস্টিং ভালো লাগে না। প্রত্যেকের মধ্যে একটা না নির্দিষ্ট বিষয় একটা কাজ করবে। এখন ওই ভালো লাগাটা কীভাবে কাজ করবে আর কোনটা সেইটার জন্য হচ্ছে আমাদের এই অফলাইন সেমিনারগুলো হয়, অনলাইনেও হয়। সো এখন যদি আপনার মনে হয় যে না গ্রাফিক্সটা নিয়ে অনেক স্কোপ আছে, আমি একটু যদি সময় দিই আমার জন্য ভালো হবে, ফাইন, আপনি গ্রাফিক্সে সুইচ করেন। এখন যদি মনে হয় যে না আমি কোডিং নিয়ে কাজ করবো, HTML, CSS এগুলো নিয়ে কাজ করবো, ফাইন যান। আপনার যদি মনে হয় না আমার বুস্টিং বিষয়গুলো নিয়ে ভালো লাগে কাজ, যদি ওরকম জানেন, ফাইন, চলে যান। বাট যে কোনো একটা স্কিল অর্জন করেন, স্কিল শিখে থাকলে কখনো আপনার ফেল না যাবে না। এটা শিখতে আমাদের গ্রাফিক্সের মূল্যটা 4 মাস। 4 মাস শিখতেছেন। অনেক সময় হয় কি রিজিকের থাকে যে এই 4 মাসের মধ্যে আমি স্টুডেন্টদেরকে চ্যালেঞ্জ দিই যে 6 থেকে 7টা ক্লাস পর আপনার ইনকামের প্রসেসে চলে যাবেন, এবং যায় আলহামদুলিল্লাহ। 4 মাসের মধ্যে অনেকে জব চলে যায়, জবে ঢুকে যায়। আমাদের গ্রাফিক্সে কাজ পাওয়াটা সহজ কীভাবে একটু বলি। একদম শুরুতে কয়েকটা বিষয় শেখানো হয়, যেমন লোগোটা বা বিজনেস কার্ডটা একদম শুরুতে। এখন এটা যদি আপনি মার্কেটিং করেন আপনার ফ্যামিলি মেম্বারদের কাছে বা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসদের কাছে বা কলেজ ভার্সিটিতে, যে আপনি একজন ডিজাইনার, ভার্সিটিতে বিভিন্ন প্রোগ্রাম ব্যানার ফেস্ট হয়, ফ্যামিলি মেম্বারদের চাচা মামা খালো অনেকে থাকে যাদের বিজনেস কার্ড লাগে বা হচ্ছে ক্যাশ মেমো লাগে। আপনি তাকে বলুন যে কাকা আমাকে এটা কাজ করে দাও, আমি তোমাকে করে দিচ্ছি, তুমি আমাকে কিছু দিও, 500-1000 টাকা দেবো। বন্ধু পেজ খুলছে, বন্ধু পেজ খুলছো, আমি তো ডিজাইনার। ও তুই ডিজাইনার, তাহলে ভালো, আমি খুঁজতেছিলাম আমার একটা লোগো লাগবে, একটা করে দিস, ঠিক আছে তুই আমাকে 1000 টাকা দিস, ওকে ফাইন। এইভাবে করে আমাদের কাজ পাওয়াটা শুরু হয় বাকিগুলো থেকে তুলনামূলক শুরুতে। এর জন্য হচ্ছে কোর্স চলাকালীন হচ্ছে তাদের ইনকামটা চলে আসে। এরপরে যখন আমরা এই অ্যাডভান্স চলে আসি তখন হচ্ছে আমরা মার্কেট প্লেসে হচ্ছে হার্ন করা শুরু করি। সো এ হচ্ছে আমাদের যাবতীয় প্রসেস।
আশা করি আমি আপনাদেরকে একটা অক্ষর হলেও বুঝাতে পারছি এবং আপনারা ভালো জানেন যে আপনাদের কাছে কোনটা ভালো লাগছে সেই বিষয়ে আপনারা নেন। এরপর হচ্ছে মেবি মিরাজ ভাই একটু ফুল স্টেক নিয়ে আপনাদের বিস্তারিত বলবেন, আপনারা ডিসিশন নেন। বাট একটা অনুরোধ থাকবে, সময় গেলে সময় ফেরত পাওয়া যায় না, আর ওই পরে যখন ফেরত পাবেন না আফসোস তো শেষ হবে না। 4 মাস বলতে বলতে শেষ হয়ে যাবে। বা এই 4 মাস যখন আপনার একটা ফ্রি টাইম বা দেখা যায় আপনি একটা টাইম বের করতে পারবেন, একটা পর্যায়ে আসবে এটা আর পারবেন না বের করতে, তখন আফসোস করা ছাড়া আর কোনো উপায় হবে না। গ্রাফিক্সে যদি আপনি মোটামুটি 4 মাস কমপ্লিট করেন এবং আমাদের এখান থেকে একটা সার্টিফিকেট নেন, অবশ্যই আমাদের কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হয়। তো এবং আমাদের এখানে ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হয় 3 মাসের জন্য। সো এইটার সার্টিফিকেটও দেওয়া হয়। হ্যাঁ, অবশ্যই আপনার কোর্স কমপ্লিট হতে হবে। হ্যাঁ, সো এখানে কোর্স শেষ হতে হবে, ফুল স্টেক শেষ হলে সেই ইন্টার্নশিপের সুযোগ পাবে বা সাপোর্ট মেন্টর হিসেবে কাজ করার সুযোগ পাবে আমাদের এখানে, অ্যান্ড সেটারও 3 মাসে একটা সার্টিফিকেট পাবে, অ্যান্ড কোর্স শেষ হচ্ছে এটারও একটা সার্টিফিকেট পাবে। এই সার্টিফিকেটগুলো নিয়ে যদি কোথাও আপনি ইন্টারভিউতে যান, আমার মনে হয় যে কেউ আপনাকে জবে আটকাবে, কারণ শিখবে সব একটা ব্র্যান্ড ভ্যালু আছে মার্কেটে। সো আমার মনে হয় যে আপনি যদি ব্যাকগ্রাউন্ড ব্যাচেলার্স ডিগ্রি বা ওরকম থাকে কিংবা এইচএসিও থাকে, 20-25-এর নিচে কেউ আপনাকে স্টার্টিং পড়ানো বা এর নিচে করবে, মানে গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করতে গেলে আপনি স্টার্টিং 20-25, আপনি যদি আর একটু অভিজ্ঞতা দেখাতে পারেন 30-40 আপনি অনায়াসে পাবেন, সেটা রিমোটলিও হইতে পারে। সো এই হচ্ছে গ্রাফিক্সের হিসাব। ওকে, সো আমি ভিডিওটা অফ করে দিই। আমি